So, this is our fourth free live class of this free course, and in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb as well as practical conversation practice. অর্থাৎ যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্পোকেন ইংলিশ বলেন বা ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সঠিকভাবে করতে পারেন না, অর্থাৎ এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, am to, is to, are to, am, is, are, was, are, supposed to, going to, অনেকগুলো ভার্ব আছে। এই ভার্বগুলো প্রচুর ব্যবহৃত হয় স্পিকিং বা রাইটিং এ, এবং এই ভার্বগুলো অনেক বৈচিত্র্যময়, মানে একদম একটা সেন্স সব সময় দেয় না, এগুলো বিভিন্ন সেন্সে ব্যবহার হতে পারে। তো এই ভার্বগুলোকে ডিটেলসে আমি আলোচনা করব। যাদের এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার নিয়ে প্রবলেম আছে, লাস্ট পর্যন্ত থাকবেন। আশা করি কোনো ধরনের কোনো সমস্যা আর ফেস করবেন না আজকের এই ক্লাসের পর থেকে, কারণ এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব এই ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা নিয়ে আছে। এটা সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকলে আপনি ইংলিশে ভালোভাবে স্পিকিং বা রাইটিং কাভার করতে পারবেন না। এইটা কমপ্লিট করার পর আমি আপনাদের সামনে একটা কনভারসেশন দেখাবো। যেহেতু আমাদের মাদার টাং বাংলা, উই আর ইউজ টু টকিং ইন বেঙ্গলি, তো কোনো কিছু বাংলায় ভাবলে সেই কথাগুলো বা সেই বিষয়গুলোকে কিভাবে ইংলিশে আমি ট্রান্সলেট করতে পারি, কারেক্ট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, টেন্স এগুলো মেনটেন করে ইনস্ট্যান্টলি কিভাবে যে কোনো বাংলা কথাকে ইংলিশে কনভার্ট করতে পারি, এই বিষয়গুলো আমি দেখাবো। তো লাস্ট পর্যন্ত থাকবেন, আশা করি আপনার সময়টা ব্যর্থ যাবে না, অনেক কিছুই ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। তো প্রথমত মডাল ভার্ব, হিয়ার ইউ ক্যান সি, first of all, we have to know the actual definition of modal auxiliary verb. So, modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. কি বলছে এখানে, যে মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, তারা মেইন ভার্বের সাথে ব্যবহার হয়ে অতিরিক্ত একটা তথ্য দেয় মেইন ভার্বকে বা অর্থ দেয়। এখানে বলছে দেখেন, এই অধ্যায়ে মডেলগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। অর্থাৎ এই বিষয়টা কি দেখেন, যে কোনো টপিক পড়ার আগে, যে কোনো বিষয় শেখার আগে তার ব্যাকগ্রাউন্ডটা আমাকে একটু জানতে হবে কিন্তু। কারণ আমি আপনার ক্লাস নিচ্ছি, আপনি আমার স্টুডেন্ট, আপনি ক্লাস করছেন। এখন আমি পড়ালেই আপনি সেটা দেখছেন বা শিখছেন, কিন্তু এই জিনিসটা কেন শিখবেন, এই কোশ্চেনটা কি আপনার ব্রেনে কখনো আসে না? যে আমি যে আজকে মডাল ভার্বের ক্লাসটা করছি, আমি এটা কেন করব, এটা প্র্যাকটিক্যালি আমার কোন কাজে লাগবে, বা এই মডাল ভার্বটা অ্যাকচুয়ালি কি, এইটা আমি যদি একটু আপনাদেরকে আগে বলি, তারপর মেইন স্লাইডে আসবো। সেটা হচ্ছে দেখেন, আহ, এই মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে, অক্সিলারি বলছি মানে হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি, যেটা অন্য আরেকটা ভার্বকে কথা বলতে সাহায্য করে। অর্থাৎ এই ভার্বগুলোর পরে অবশ্যই অবশ্যই আমার আরেকটা মেইন ভার্ব থাকে বা প্রিন্সিপাল ভার্ব থাকে। কিন্তু আমাকে একটু বুঝতে হবে এই অক্সিলারি বা হেল্পিং ভার্ব কয় ধরনের। দেখেন, এই অক্সিলারি ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে এই মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে, যারা টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়ে থাকে, টেন্সের স্ট্রাকচার গুলোতে। আর এই মডাল ভার্বগুলো, এরা আলাদা ক্যাটাগরির সেন্টেন্স তৈরি করে, নিজস্ব মিনিং দেয়। এখন এই মডাল ভার্বটা আমরা মূলত কেন শিখবো, এটা আমাদের কেন শেখা প্রয়োজন এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য, সেইটা নিয়ে যদি আগে আমি একটু কথা বলি। যারা ফার্স্ট ডে থেকে আমার ক্লাসগুলো করছেন, এই জন্য আমি বলি যে ধারাবাহিকতা মেনটেন করে ক্লাস করবেন, তা না হলে কখনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। যেমন গত ক্লাসে আমি এটা দেখিয়েছিলাম এবং প্রত্যেকটা ক্লাসে এটা আমি দেখাই। আমি আপনাদেরকে এটা বলছিলাম যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এক্সটেনশনের জায়গায় আমরা অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারটা করে থাকি। এটা হচ্ছে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। এবং এটাকে মেনটেন করে আমি যদি কিছু সেন্টেন্স বা বাক্য লিখি, হ্যার ইউ ক্যান সি, আই ইট রাইস আমি ভাত খাই, উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কাজ করো, শি ড্রস আ পিকচার সে ছবি আঁকে, দে গো টু স্কুল তারা স্কুলে যায়। এইভাবে কিছু বাক্য আমি গত ক্লাসে আপনাদের তৈরি করে দেখিয়েছিলাম, যে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয় বা কেউ কোনো কাজ প্রতিদিন রেগুলার ওয়েতে করে,
পরে সাবজেক্টের পর ভার্বের এই প্রেজেন্ট ফর্মটা বসে, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি আমরা। কিন্তু আমি কি বলছিলাম আপনাদের, আমরা যখন কারোর সঙ্গে প্র্যাকটিক্যালি স্পিকিং করতে যাই, কথা বলতে যাই, কমিউনিকেশন বা কনভারসেশন করতে যাই, কখনো একটা সার্টেইন টাইমের উপর কথাকে রেখে আমরা এগোতে পারি না। আমাদের বিভিন্ন ওয়েতে একটা কথাকে বলার প্রয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন ভাবে একটা কথাকে আমরা কিন্তু পরিবর্তন করি বাংলায়। এইটা ইনস্ট্যান্টলি ইংলিশে করতে পারি না বলেই আমরা ইংলিশ স্পিকিং এ দুর্বল বা কথা বলতে পারি না। অর্থাৎ সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন, এইটা করার জন্য আমরা মূলত টেন্স এর ব্যবহার শিখি। এই কথাগুলো গত ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। অ্যান্ড তিনটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে, আপনারা জানেন: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনে চারে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এবং আমি এটা কি বলছিলাম গত ক্লাসে, যে আপনি যদি এই 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখেন, তাহলে 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আমাদের দরকার মনের ভাবটা প্রকাশ করার জন্য। যেমন এইখানে আমি বলছিলাম, মনে করেন হি একটা সাবজেক্ট, ড্রাইভ এটা আমার ভার্ব, হি ড্রাইভস আ কার, এই কারটা আমার অবজেক্ট। আমি যদি বলি সে একটা গাড়ি চালায়, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এইবার এই টেন্সের স্ট্রাকচারটা মূলত কি, এটাও আমি গত ক্লাসে বলছিলাম যে টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, পরিবর্তনটা কোথায়? ভার্বের। অর্থাৎ 12টা টেন্সের স্ট্রাকচারে 12 ধরনের ভার্বের ফর্ম বসে থাকে, অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব মিলায়। এই 12টা ফর্ম বসা মানে কি, এই যে ড্রাইভ মানে যে চালানো, এই চালানো কথাটাকে আমি 12 ভাবে, 12টা ওয়েতে, 12 দিকে বলতে পারি বা নিতে পারি। অর্থাৎ আমি যদি বলি হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়; হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল; হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। যেমন আমার এইখানে সেন্টেন্স আছে, আমি আমার যে লেখা বইটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা যারা আমার পেইড কোর্সে আসবেন তাদেরকে এটা আমি প্রোভাইড করে থাকি, এটা ওইভাবে বিক্রি করা হয় না। তো এইখানে দেখেন, এই বইয়ের লাস্ট চ্যাপ্টারে আমি এটা দিয়েছিলাম। আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইউ ক্যান সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি যদি জাস্ট 12টা টেন্সের স্ট্রাকচার জানি, তাহলে আমার কি হবে দেখেন, আমি একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবো বা বলতে পারবো। যেমন দেখেন, এইখানে বলছে যে হ্যাঁ, ইউ ক্যান সি, তো কি হয়, হ্যাঁ, এখানে একটু দেখার চেষ্টা করেন। এই যে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়; হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে; হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে; হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, সে সকাল থেকে স্কুলে যাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট হি, অবজেক্ট স্কুল। আমার দেখেন পরিবর্তনটা কোথায় হয়, টেন্সের পরিবর্তন মানে কি, ভার্বের ফর্মের পরিবর্তন। কোথাও গোজ বসছে, কোথাও ইজ গোয়িং, কোথাও হ্যাজ গন। আবার দেখেন হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল; হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল; হি হ্যাড গান টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, সে সকাল থেকে স্কুলে যাচ্ছিল। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। হি উইল বি গোয়িং টু স্কুল, সে যেতে থাকবে। হি উইল হ্যাভ গান টু স্কুল, সে ওই স্কুলে গিয়ে থাকবে। হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল আফটার ডুইং দ্য সাম, অঙ্কটি করার পর সে স্কুলে যেতে থাকবে। এগুলো আমি আপনাদেরকে গত ক্লাসে বুঝিয়েছিলাম, টেন্সের ফাংশনগুলো, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় সেটাও বলছিলাম। যারা করেননি, রেকর্ডেড ক্লাসটা দেখে নিবেন। এখন যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই গো ভার্বটাকে 12 ভাবে এখানে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যাওয়া কথাটাকে, আমি যাই, আমি গিয়েছি, গিয়েছিলাম, যাচ্ছি, যাচ্ছিলাম, যাব, যেতে থাকবো, সকাল থেকে যাচ্ছি, সর্বোচ্চ 12টা ওয়েতে এটা বলা যায়। কিন্তু এই 12টা সেন্স, 12টা টাইম আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা থটটাকে প্রকাশ করার জন্য টেন্সের সঙ্গে আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়। অর্থাৎ শুধুমাত্র টেন্স শিখে, শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার কমপ্লিট করে আমরা মনের সব কথা ইংলিশে প্রকাশ করতে পারি না। এই জন্যই মডাল ভার্বের ব্যবহারটা শেখার প্রয়োজন হয়। এরা আলাদা ক্যাটাগরি সেন্টেন্স ক্রিয়েট করে, মেইনলি পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, এই ধরনের সেন্স প্রকাশ করে থাকে এই মডাল ভার্ব। অর্থাৎ আমি যদি আপনাকে বলি সে স্কুলে যেতে পারে, কোন টেন্স দিয়ে বলবেন? তার স্কুলে যাওয়া উচিত, তাকে স্কুলে যেতে হয়, এগুলো কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। এর জন্য আপনার এই মডাল ভার্বের সাহায্য নেওয়া লাগবে। যেমন দেখেন, আমি যদি বলি সে গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ আ কার,
তার গাড়ি চালানো উচিত, হি শুড ড্রাইভ আ কার। এইভাবে আমি বলছি যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে গত ক্লাসে বলছিলাম, এবং 18টার মতো আমার এই মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। টোটাল 30টা স্ট্রাকচার হয়। মানে একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে, 30 দিকে, 30টা ওয়েতে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। আর যদি এটা আপনি পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যে কোনো কিছুই ভাবেন না কেন, সেটাই ইংলিশে কনভার্ট করতে, ট্রান্সলেট করতে সক্ষম হবেন। আমরা মেইনলি ইংলিশে কথা বলতে পারি না, এর মেইন রিজন হচ্ছে আমি যে কথাটা বাংলায় বলছি সেটা যে টাইম রিলেটেড হচ্ছে, সেই টাইমটাকে ইংলিশে ইউজ করতে পারছি না। অর্থাৎ সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে আমি বসাতে পারছি না, সেটা কোন টেন্সে হবে, না মডালে হবে বা না সেমি মডালে হবে, এটা আমরা বুঝতে পারি না। তো এইটা যদি পারা যায়, তাহলে দ্রুত ইংলিশে কথা বলা যায়। এটা হচ্ছে 1 নম্বর কথা, যে আমি যে আজকে মডাল ভার্বটা পড়াবো, এই যে টপিকটা আমি পড়াবো, এটা কেন পড়বো, আমরা কি বললাম। 1 নম্বর কথা বোঝেন, শুধুমাত্র টেন্স শিখে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। টেন্স কেন শিখি? বিভিন্ন টাইমে কথাগুলো বলার জন্য। আমাদের কনভারসেশন বা কমিউনিকেশনে আমরা কখনো একটা স্থির টাইমের উপর ডিপেন্ড করে কথা চালিয়ে যেতে পারি না, বিভিন্ন ওয়েতে একটা কথাকে বলতে হয়। এটা টেন্স যদি আমি শিখি, সর্বোচ্চ 12টা ওয়ে, 12টা টাইম আমি পাবো। এইটা দিয়ে সব কথা সম্পূর্ণ করা যায় না। এর জন্য টেন্সের সঙ্গে আমার এই মডাল বা সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। এখন টেন্সের যে স্ট্রাকচার থাকে সেখানে অক্সিলারি ভার্ব আছে, এবং ওর পরে গিয়ে মেইন ভার্ব বসে। এই মডাল ভার্বগুলোকেও আমরা অক্সিলারি বলছি। অক্সিলারি মানে হেল্পিং ভার্ব, যারা আরেকটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। এখন এই জায়গাটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝেন, এই মডাল ভার্বগুলো বাক্যে একটা মেজর রোল প্লে করে, কিন্তু টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো কিন্তু কোনো রোল প্লে করে না। এই জন্য আমাদের আগে এই মডাল ভার্বের ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে জানতে হবে, দেন এটাকে ডিটেলস ব্যবহার শিখতে হবে। মানেটা কি জানেন? আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, দেখেন এই জিনিসগুলো কেউ ওইভাবে দেখাবে না, বাট এটা জানা প্রয়োজন। মনে করেন আমি যদি বলি এরকম একটা সেন্টেন্স, কথাটা একটু বুঝবেন। আই হ্যাভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে আমার একটা গাড়ি আছে। এবং আমি যদি আপনাকে বলি এটা কোন টেন্সে লেখা, অনেকে পারফেক্ট টেন্স বলে, তাই না? বাট না, হ্যাভ হ্যাজ থাকলেই পারফেক্ট টেন্স না, এই হ্যাভটা এখানে মেইন ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আমার একটা গাড়ি আছে, হ্যাভ মানে কি আছে। আমি যদি বলি আমি এখন ঢাকায় আছি, এই কথাটার ইংলিশ কি কেউ বলতে পারেন? আমি এখন ঢাকায় আছি। দেখেন, আই অ্যাম ইন ঢাকা নাও। এই যে বাক্যটা আমি বললাম, এই অ্যাম এর মানে কি জানেন? থাকা। অ্যাম ইজ আর থাকলে আমরা মনে করি মনে হয় কন্টিনিউয়াস টেন্স, বাট এই অ্যামটা এখানে মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। এই হ্যাভটা এখানে মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। তো এটা এটা এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। আবার আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি, এই ডুটা এখানে মেইন ভার্ব, ডু এর মানে করা। অর্থাৎ এই যে প্রাইমারি যে অক্সিলারি ভার্বগুলো আছে, অ্যাম ইজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এরা কিন্তু বাক্যে মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। অক্সিলারি কখন বলবো? এগুলোকে আমরা অক্সিলারি বলবো না, ওগুলোর নাম আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। অক্সিলারি কাকে বলে? অক্সিলারি মানে হেল্পিং ভার্ব, যখন আরেকটা ভার্বকে কথা বলতে সাহায্য করে। তো এই ভার্বগুলো যখন মেইন ভার্ব হিসাবে বসে, তখন এই ভার্বগুলো তাদের নিজস্ব অর্থ প্রকাশ করে। কিন্তু যখন অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব হিসাবে বসে, তখন কিন্তু এই ভার্বগুলো কোনো অর্থ দেয় না। কেমন জানেন? মনে করেন আমি যদি বলি যে আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে আমি কাজটা সম্পন্ন করেছি। এইখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, কমপ্লিটেডটা মেইন ভার্ব। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। এবং এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই বাক্যে আমরা জানি হ্যাভ মানে আছে, কিন্তু এই আছে বলে কোনো অর্থ কি এই বাক্যে প্রকাশ পাচ্ছে? কোথাও অর্থ দিচ্ছে? দিচ্ছে না। তার মানে কি? যখন এই অ্যামিজার, অজয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ইট অক্সিলারি ভার্ব হিসাবে বসে, তখন এই ভার্বগুলো কোনো অর্থ দেয় না, দ্যার ইজ নো মিনিং। জাস্ট ওই টাইমে কথাটাকে বলতে সাহায্য করে, অথবা নেগেটিভ ইন্টারোগেটিভের জন্য বসে। অর্থটা মূলত মেইন ভার্ব দেয়। যেমন আমরা জানি ডু মানে করা। এখন আমি যদি এরকম একটা বাক্য বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার মানে কি? ডু ইউ লার্ন, ENGLISH, এই বাক্যটার বাংলা কি? এই বাক্যটার বাংলা তুমি কি ইংরেজি শেখো, তাই না? তুমি কি ইংরেজি শেখো, ডু ইউ লার্ন ইংলিশ। এখন দেখেন, আমরা জানি তো ডু মানে করা, কর অয়কারেরা করা, কিন্তু এই সম্পূর্ণ বাক্যে করা নামে কোনো শব্দ কি আমি উচ্চারণ করছি? করছি না। এখানে লার্ন মানে শেখা, এই ওয়ার্ডটার বাংলা অর্থ আমি উচ্চারণ করছি।
কেন করছি না? কারণ এই ডুটা জাস্ট কোশ্চেন করার জন্য ব্যবহৃত হচ্ছে এখানে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ডুটা অক্সিলারি ভার্ব হিসাবে বসছে, এখানে মেইন ভার্ব হচ্ছে এই লার্ন। কিন্তু ডু যদি মেইন ভার্ব হিসাবে বসতো, তাহলে ডু এর অর্থ প্রকাশ পেত যে ডু মানে করা। তার মানে আমি কি বলছি, এই প্রাইমারি যে অক্সিলারি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এরা কিন্তু মেইন ভার্ব হিসাবে বসতে পারে। যখন এরা মেইন ভার্ব হিসেবে বসে তখন এদের অর্থ আছে। কিন্তু যখন এরা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, হেল্পিং ভার্ব হিসাবে বসে, তখন এরা কোনো অর্থ দেয় না, দেয়ার ইজ নো মিনিং। তখন মেইন যে ভার্বটা থাকে সেইটাই জাস্ট অর্থ দেয়। কিন্তু এখানে কি বলছি, যে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর পর মেইন ভার্বের ফর্মের কিন্তু চেঞ্জ হয় টেন্সের স্ট্রাকচারগুলোতে। অন্যদিকে মডাল যেগুলো, ওগুলোও কিন্তু অক্সিলারি। মডাল অক্সিলারি, ওর পর একটা মেইন ভার্ব বসে, কিন্তু ওটা অক্সিলারি হলেও মডাল ভার্বগুলো সেন্টেন্সে একটা মেজর রোল প্লে করে। কথাটা বোঝেন? আমি যদি বলি আই হ্যাভ, সরি, আই হ্যাভ প্লেড ক্রিকেট, CRICKET, এর বাংলা অর্থ হচ্ছে আমি ক্রিকেট খেলেছি। আবার আমি যদি বলি আই ক্যান প্লে ক্রিকেট, এবার একটু বোঝেন, CRICKET, এবার একটু বোঝেন, হ্যাভ মানে তো আমরা জানি আছে, কিন্তু এই বাক্যে হ্যাভের কি কোনো মিনিং দিবে? দিবে না। এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি ক্রিকেট খেলেছি, এই প্লে মানে খেলা, এই শব্দটাই মূলত অর্থ দিচ্ছে। তাহলে হ্যাভের কিন্তু কোনো অর্থ নেই। হ্যাভটা অক্সিলারি, প্লেটা মেইন ভার্ব। আর এই বাক্যে ক্যানটা অক্সিলারি, প্লেটা মেইন ভার্ব। ক্যানটা অক্সিলারি, প্লেটা মেইন ভার্ব, কিন্তু এই বাক্যের বাংলা অর্থটা কি? আমি ক্রিকেট খেলতে পারি। আমি ক্রিকেট খেলতে পারি, অর্থাৎ প্লে মানে খেলা, ক্যান মানে পারা। দুটো ওয়ার্ডেরই অর্থ দিচ্ছে, মিনিং আসছে। কিন্তু আমার টেন্সের স্ট্রাকচারে অক্সিলারি ভার্বগুলোর অর্থ দেয় না। মডালে যে মডাল অক্সিলারি, সেগুলো অর্থ দেয়। এই জন্য বলা হচ্ছে এই মডাল ভার্ব একটা বাক্যে মেজর রোল প্লে করে। এজন্য মডাল ভার্বের ব্যবহার শেখার আগে মডালের ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে। অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি, অ্যাকচুয়াল অর্থটা কি, এইটা আমাদেরকে জানতে হবে। যেমন ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, মে মানে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। মানে কি? অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝায়। আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড। আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, দ্যাট ইজ মাই অ্যাবিলিটি। আমার সামর্থ্য আছে, আমার ক্ষমতা আছে, তাই আমি পারি। আর মে, এর মানেও পারা, পয়াকারে পা, রয়কারে রা। কিন্তু এই মেই মানে হচ্ছে সম্ভাবনা, পসিবিলিটি অর্থে পারা। যেমন সে আজ আসতে পারে আমাদের বাড়িতে, অর্থাৎ তার আসার সম্ভাবনা আছে। হি মেই কাম টু আওয়ার হাউস টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। সো এই হচ্ছে ক্যান, কুড, মে, মাইটের পার্থক্য। আমি আরো বলছি, আর একটু সামনের দিকে আসি, তারপর আমি আরো বলছি। দেখেন, উড অতীত অভ্যাস অর্থে বসে। ইন জেনারেলি অতীতে কেউ কোনো কাজ করতো, এই জায়গায় উডের ব্যবহার হয়। আই উড গো টু দ্য সিনেমা হল, আমি সিনেমা হলে যেতাম। আই উড ওয়াচ টিভি, আমি টিভি দেখতাম। আই উড সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। কিন্তু ইউজ টুটা কি? অতীত অভ্যাস, মানে উড এবং ইউজ টু সেম মিনিং দেয়, বাট কোনো একটা কাজে অ্যাডিক্টেড হওয়া, অতীতে কেউ কোনো কাজে একদমই অভ্যস্ত ছিল, কাজটা না করে পারতো না, এই জায়গায় আমার ইউজ টু ভার্বের ব্যবহার হয়। আই ইউজ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। আমি যখন বলছি আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। শুড মানে উচিত, ওট টু এর মানে উচিত। এই ওট টু ভার্বটা সম্পর্কে অনেকেই হয়তো কনসেপ্ট রাখে না, আনফ্যামিলিয়ার, অনেকের কাছে অনেকটা অপরিচিত লাগতে পারে। বাট এটা মোর পলাইটনেস বোঝায় উচিত অর্থে। মানে এমন কোনো কাজ, যে কাজটা করা আপনার একটা দায়িত্ব, ডিউটি অথবা কর্তব্য, রেসপন্সিবিলিটি, এর ভিতরে চলে আসে। যেমন আমার বই পড়া উচিত, আই শুড রিড বুক। আমার এখন বাজারে যাওয়া উচিত, আই শুড গো টু মার্কেট। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলি, আমার পিতামাতাকে মান্য করা উচিত, instead of should, if you use here ought to, it will be more better. অর্থাৎ I ought to obey my parents, that is your duty, that is your responsibility. আমার দেশের সেবা করা উচিত। You can say I should serve my country, but instead of should, if you use that I ought to serve my country, it will be more better. Okay, so you have to know the actual use of should and ought to. Ought to expresses more politeness in the sentence. মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু সাহস করা, উড রেদার অর বেটার মানে
বরং, উচিত বা ভালোই। এবার আসেন কিভাবে আমরা এগুলো যে সেন্টেন্স তৈরি করতে পারি। এই যে মিনিং গুলো আমি এখানে দিলাম, এগুলো হচ্ছে এই ভার্বের অ্যাকচুয়াল যে অর্থটা সেটা আমি বসালাম, কিন্তু এই মডাল ভার্ব গুলো একটা সেন্টেন্স বা বাক্যে ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে, অর্থাৎ অনেক ধরনের অর্থ এই মডাল ভার্ব দেয়, বা কি বলবো, দিতে পারে। তো এই জায়গায় আপনাকে একটু বুঝতে হবে, আগে আমরা ইন জেনারেল ব্যবহারটা দেখি, তারপর প্রত্যেকটা মডাল ভার্বের ভিতরে ডিটেলস ইউজটা দেখব। তো দেখেন, এখানে একটা টেবল আছে, হিয়ার ইউ ক্যান সি। আমি একটু ক্যামেরাটা অফ করে দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। বোঝার চেষ্টা করেন। প্রথমত সাবজেক্ট গুলো দেওয়া আছে, আই, উই, ইউ, হি, শি, দে। দেন মডাল ভার্ব গুলো দেওয়া আছে। দেন মেইন ভার্বের বেস ফর্ম। আমি কি বলছি, যে আমাদের টেন্সের স্ট্রাকচারে অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর পর কিন্তু মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। কিন্তু এই জায়গাটাতে মডাল ভার্ব যেটাই হোক না কেন, এটাও অক্সিলারি, মডাল অক্সিলারি, এর পরেও মেইন ভার্ব বসবে। বাট সেটা ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসবে। আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা আমি তো বলছিলাম আগেও। যেমন দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। দেখেন, মডাল ভার্বের পরিবর্তনের সাথে সাথে কিন্তু মূলত সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আচ্ছা, ক্যান মানে পারা, কি বলছিলাম, অ্যাবিলিটি অর্থে, মানে আমি ইংরেজি বলতে পারি, আমার দক্ষতা আছে, আমার সামর্থ্য আছে, আমার ক্ষমতা আছে, আমার স্কিল আছে এই ল্যাঙ্গুয়েজটার উপর, এজন্য আমি বলছি যে আই ক্যান স্পিক ইংলিশ। আর মেয়েটাকে আমি কোথায়, কোন সেন্সে এখানে ব্যবহার করতে পারি, যে আই মে স্পিক ইংলিশ, এটা সম্ভাবনা অর্থে। যেমন এই যে আমি এখন আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, তাই না? আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন। আমি এখন আপনাদের সামনে ক্লাসটা নিচ্ছি। এখন আমি বাংলায় লেকচার দিচ্ছি, বাংলায় কথা বলছি। এখন আমি আপনাদেরকে বলছি যে আমি তো এখন বাংলায় কথা বলছি, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি আপনাদের সামনে। মানে হয়তো ইংরেজিতে লেকচার দিব, হয়তো এখন আপনাদের ইংরেজিতে কথা বলবো। এই যে বলতে পারি, আমার এখন, আমি বাংলায় বলতেছি, আমার এখন ইংরেজি বলার একটা পসিবিলিটি আছে, এইখানে আমি বলতে পারি যে আই মে স্পিক ইংলিশ। ইউ অল নো দ্যাট ইন দিস ক্লাস আই এম গোয়িং টু টিচ ইউ actual or practical use of modal and semi-modal auxiliary verb. Modal verbs mainly expresses the possibility, probability, and ability in the sentences. And there is a benefit of learning modal auxiliary verb. That is, when you make sentences by using different kinds of modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. Just you have to put the base form of main verb. And if you have clear concept about modal auxiliary verb, you can be able to make different kinds of English sentences that is really needed for your speaking and writing. So এই যে ইংলিশে যে কথাগুলো বললাম, এটা হয়তো আমি বলতে পারি। তো এইটা যখন আমি পসিবিলিটি অর্থ প্রকাশ পাচ্ছে, তখন আমরা মেয়ের ব্যবহার করব, যখন অ্যাবিলিটি, তখন আমরা ক্যানের ব্যবহার করব। এরপর দেখেন, আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ইউজ করা যায়, উইল যে কোনো পার্সনের সঙ্গে ইউজ করা যায়, ফিউচারের জন্য বসে এটা। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। অর্থাৎ মডাল ভার্বের অর্থের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার বাক্যের অর্থের পরিবর্তন হবে। এই জন্য আবারও বলছি, মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শেখার আগে আমাকে কিন্তু এই মডাল ভার্বের অ্যাকচুয়াল অর্থটা জানতে হবে। এখানে অনেক সুন্দরভাবে এই ফাইলগুলো অর্গানাইজ করা আছে, আপনারা নিজেরা একটু পড়বেন, নিজেরা একটু এক্সারসাইজ করবেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, এটা অনেক সুন্দর করে সাজানো। যেমন দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। তাহলে ওই যেগুলো আমি বললাম সেইভাবেই কিন্তু এখানে পরপর ডিসক্রাইব করা আছে। এরপর দেখেন,
হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড। সাবজেক্ট হি, ইউজ টুটা কি মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল বলে এটাকে। সুইমটা হচ্ছে আমার মূলত এখানে মেইন ভার্ব। তাহলে সে শৈশবে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। মাদার ইউজ টু রিড হোলি কোরআন, রিসাইট। মা কোরআন আবৃত্তি করতো, কোরআন পাঠ করতো। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস। সো I have already told you that you have to use here, you ought to obey your parents. If you use ought to instead of should, it will be more appropriate. তাহলে এই যে মরাল ভার্ব দিয়ে আমরা যে সেন্টেন্স গুলো তৈরি করলাম, আমরা যে বাক্যগুলো এই জায়গাটাতে তৈরি করলাম, এখানে আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে 566, সেটা হচ্ছে যে শুধুমাত্র সেন্টেন্স আমাদের এভাবে তৈরি করলে হবে না। আমাদের একটা সেন্টেন্স বা বাক্যকে কিন্তু নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইংলিশ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ করতে হবে, যেটা গত ক্লাসে অর্থাৎ টেন্সের ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম। তো ওই টেন্সের ক্লাসটাতে আমি মূলত কি বলছিলাম, যে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আপনি যদি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে চান, ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোর ভিতরে অক্সিলারি ভার্ব থাকে। আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে। এই অক্সিলারি ভার্বের সঙ্গে নট ইউজ করলে সেন্টেন্স বা বাক্যটা নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে এটা ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু দুইটা টেন্সের স্ট্রাকচারে থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গাটাতে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে আমাদের মূলত ডু ডাজ ডিড এর সাহায্য নিতে হয়। বাট এইখানে আমরা যে মডাল ভার্বের যে সেন্টেন্স গুলো দেখছি, এখানে কিন্তু এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উড, শ্যাল, শুড, উইল, উড, এরাই অক্সিলারি ভার্ব। এদেরকে মডাল অক্সিলারি বলছি। তো এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ করা খুবই সিম্পল। জাস্ট এই মডাল ভার্বগুলোর সাথে আপনি নট ইউজ করলেই সেন্টেন্সটা নেগেটিভ হবে। মডালগুলোকে সাবজেক্টের আগে নিয়ে আসলে সেন্টেন্স আমার ইন্টারোগেটিভ হবে, আর কিছুই না। তো একটু দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন কোথায় ছিলাম। আচ্ছা, এটা না, সেকেন্ড পার্টটা কই, হ্যাঁ। দেখেন কিভাবে আমরা নেগেটিভ বাক্যগুলো এখানে তৈরি করছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। আই শ্যান্ট ডু ইট, আমি এটা করবো না। শ্যান্ট মানে শ্যাল নট। আই ওন্ট ক্লাইম্ব আ ট্রি, আমি গাছে উঠবো না। রানা মাস্টন্ট, মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। তো এগুলো হচ্ছে আমার নেগেটিভ সেন্টেন্স। এরপর দেখেন আমি যদি আরেকটু সামনে আসি, এখানে এগুলো দেওয়া আছে, এই যে অনেক সুন্দরভাবে এগুলো অর্গানাইজ করা। ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যাল নট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, উই উইল নট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। সে নিডেন্ট টু হবে একটা, নিড নট টু, অর্থাৎ তার সেখানে যাওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে নেগেটিভ। আর ইন্ট্রোগেটিভ যখন আপনি করবেন, খুবই সিম্পল। জাস্ট মডাল ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবেন, আর কিছুই না। যেমন ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, বাংলাটা বোঝেন, তুমি কি নদীতে সাঁতার কাটতে। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। এই ধরনের যে কথাগুলো, এগুলো কিন্তু কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। অবশ্যই অবশ্যই মডালের ব্যবহার জানতে হবে। আমি আবারও বলছি, এই যে মডালের উপর আমি আজকে ক্লাস নিচ্ছি, মডাল ভার্বটা কেন পড়তেছি, আমরা কেন শিখবো, শুধুমাত্র টেন্স মেনটেন করে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব, সম্পূর্ণ ভাষা এগুলো প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা থটটাকে ইন ডিটেলসে বা ক্লিয়ারলি প্রকাশ করতে গেলে আমাদের এই মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার ভালোভাবে জানতে হবে। তাহলে দেখেন, মাস্ট হি ড্র পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত। মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারে। সো এইভাবে
এই বাক্যগুলো হয়। এখানে দেওয়া আছে আরো অনেক সুন্দর করে। কুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি পারো। কুড ইউ লেন্ড মি ইউর বুক, এটা একটা ডিফারেন্ট স্ট্রাকচার, এটা নিয়ে আমি পরে কথা বলছি। তো যাই হোক, এইভাবে এখানে অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, সবকিছু ভালোভাবে করা আছে। আপনারা নিজেরা একটু এগুলো করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। জাস্ট প্রথমত মডালের অর্থগুলো জানতে হবে, কিভাবে আহ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে সেটা আমাদের একটু জানতে হবে। এইটার পর আমার যেটা মেইনলি করা দরকার সেটা হচ্ছে, আমি প্রথমে আপনাদেরকে কি বলছিলাম, যে এই যে মডাল ভার্ব গুলো আছে এগুলো অনেক বৈচিত্র্যময়। আমার পেইড কোর্সের ক্লাসে প্রত্যেকটা মডাল ভার্বের উপর আবার আলাদা আলাদা এক একটা ক্লাস আছে, প্রায় এক এক ঘন্টার। যেমন এই যে আপনাদের ক্লাসের আগে আমি একটা ব্যাচ পড়িয়েছি, ওদের মে মাইট এবং সুরের উপর ক্লাস নিয়েছিলাম। ওদেরও মডালের সিরিজ চলে, মানে পেইড ব্যাচের ওইটা আমার যে 61তম ব্যাচ, মনে হয় 12 বা 13তম ক্লাস চলতেছে। তো ওইখানে আজকের ক্লাসে এইটা ছিল। তো ওদের জাস্ট কতটুকুই পড়িয়েছে, কিন্তু আপনাদের আজকে এই যে ক্লাসটা নিচ্ছে এখানে কিন্তু আমি সবগুলো একসঙ্গে দেখাবো, কারণ আপনারা ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে আসেন কালকে নাও থাকতে পারেন। বাট এই বিষয়গুলো যদি জেনে যান, বুঝে যান যে আমার এর ভিতরে কি আছে, মডেলের ভিতরে আমার কি কি শেখা লাগবে, তাহলে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। কারণ সবাই তো আর আমার পেইড কোর্সে আসবেন না। তো যতটুকু থাকছেন সময় এখানে শিখে যান। আর যারা পেইড কোর্সে আসবেন তারা তো, তাদের তো আমি অল্প অল্প করে পড়াবো, আমার রেসপন্সিবিলিটি নিয়ে তাদেরকে ধরে 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 আমার ডেভেলপ করে দিতে হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে আপনাদেরকে আমি সবগুলো বিষয় সম্পর্কে একটু একটু করে ধারণা দিব, দেখাবো, যাতে করে পরবর্তীতে আপনারা নিজেও পড়তে পারেন। মানে যেটা আপনাদের বলতে চাচ্ছি, এই মডেল ভার্বটা অনেক বড় একটা জায়গা জুড়ে আছে এই ল্যাঙ্গুয়েজে, এটা একদিনে কমপ্লিট করা সম্ভব না। এই প্রত্যেকটা ভার্বের উপর আমার আলাদা আলাদা ক্লাস আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সেটা। তো দেখেন, যেমন মনে করেন, এই দেখেন, ইউজ অফ ক্যান। হ্যাঁ, শুধুমাত্র এই ক্যান ভার্বটার উপরে একটা ডিটেলস ক্লাস আছে। আমরা জানি তো ক্যান মানে পারা, কিন্তু এর আরো কিছু ফাংশন আছে। যেমন দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো এখন আমরা দেখব এই ক্যান শব্দটি একটা বাক্যে কতভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। যেমন, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি প্রকাশ করে অর্থাৎ সামর্থ্য। ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায়। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এই কাঠামোটি প্রধানত চারটি অর্থে ব্যবহৃত হতে পারে। নাম্বার ওয়ান, অ্যাবিলিটি, সামর্থ্য অর্থে, অর্থাৎ আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, দে ক্যান সিং আ সং। এগুলো হচ্ছে ক্যানের ইন জেনারেল ইউজ, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ক্যান বলতে আমরা যে ব্যবহারটা জানি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভি ওয়ান, তাই না? কিন্তু দেখেন, এইখানে আরেকটা বিষয় আছে, এইটা একটু আপনাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। সেটা হচ্ছে, এই ক্যান ভার্বটা আবার রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এবং এই জায়গাটায় আপনার ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। আমি বললাম না যে মডাল ভার্বটা অনেক বেশি বৈচিত্র্যময়। তো এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। কি কি বললাম? রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ, পারমিশন অনুমতি, সাজেশন পরামর্শ দেওয়া অর্থে এই ক্যান ভার্বের ব্যবহার হয়ে থাকে। এইখানে শুধু ক্যান না, মূলত তিনটা ভার্বের ব্যবহার হয়। ক্যান, কুড, আর একটা হচ্ছে উড। এই প্রত্যেকটা ভার্বেরই নিজস্ব মিনিং আছে, প্রত্যেকটা ভার্বেরই নিজস্ব মিনিং আছে। কিন্তু আবার এই ভার্বগুলো এই অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে বসে। কুড এবং উড ফর্মাল মিনিং ক্রিয়েট করে, পলাইটনেস, ভদ্রতার সাথে কিছু বলা, বা ফর্মাল সিচুয়েশন, সিনিয়র পার্সন, রেসপেক্টেড পার্সন, টিচার্স, অফিসার্স, বস, এদের সামনে কথা, রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন করা বোঝাতে উড বা কুডের ব্যবহার হয়। আর ক্যান শব্দটা ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, এই জায়গাগুলোতে ক্যান ভার্বের ব্যবহার করা যায়। যেমন দেখেন, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো। ক্যান ইউ সিট বিসাইড মি, আমার পাশে বসতে পারো। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলতে পারো। অর্থাৎ জাস্ট রিকোয়েস্ট করে, অনুরোধ করে বলা বোঝাচ্ছে। হ্যাঁ, ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, দেখেন এই যে পারো বলছি, আপনি এখানে এইভাবে বলতে পারেন যে তুমি কি আমার সঙ্গে লাঞ্চে যাবে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি,
তোমার জীবনের গল্পটি আমাকে বলবে, এটা এই ধরনের মিনিংই দেয়। এখন আপনি বলতে পারেন বলবে, যাবে, এ তো আমি উইল দিয়ে করতে পারি, যে উইল ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, উইল ইউ সিট বিসাইড মি। কিন্তু ক্যান কেন ব্যবহার করব? দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো গ্রামার মেনটেন না, এটা আমার সিচুয়েশন বুঝতে হবে। আমি যাকে এই কথাগুলো বলছি, এটা কিভাবে বলছি, তাকে দৃঢ়ভাবে বলছি নাকি রিকোয়েস্ট করে বলছি? আমি রিকোয়েস্ট করে বলছি যে আমার পাশে কি একটু বসবে, তোমার জীবনের গল্পটা আমাকে বলবে। তখন কিন্তু আমি ওই উইলের ব্যবহার করতে পারবো না, আমাকে ক্যানের ব্যবহার করলেই সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা আমাকে একটু বুঝতে হবে। তাহলে ক্যান ব্যবহার করলে তুমি, আমি, তুই, এই ধরনের সেন্স দেয়। আর কুড বা উড ফর্মাল মিনিং ক্রিয়েট করে। যেমন আপনি যদি বলেন, উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবেন। কুড ইউ সিট বিসাইড মি, আমার পাশে বসবেন। কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবন, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। তো এখানে এই বিষয়টা আসে। এরপর দেখেন, এটা নিয়ে আরো ডিটেলস আমি বলবো, আর একটু ওয়েট করেন। এরপর দেখেন স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন। এখানে মূলত বিটা মেইন ভার্ব। আপনাদের এই ফ্রি ক্লাসের ভিতরে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের উপর একটা ক্লাস আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা ইফেক্টিভ একটা ক্লাস। তো এখানে দেখেন, ক্যানটা অক্সিলারি, বিটা মেইন ভার্ব। এই বি এর দুইটা মিনিং। বি ভার্ব মানে কি জানেন? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং, এগুলোকে বি ভার্বের ফর্ম বলা হয়। তো বি এর দুইটা অর্থ, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা, অবস্থান বোঝায়। এক্সটেনশন বা অবজেক্টে যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে তাহলে বি এর মানে থাকা। সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে বা সাবজেক্ট নিজে কোনো কিছু হয়। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। অর্থাৎ বি এর মানে কি? হওয়া। তাহলে ক্যান বি মানে হতে পারে। আবার দেখেন, প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। জায়গার আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করতে হয়। আমি একটু ফুল স্ক্রিন করি। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন, এই কাঠামোটি দ্বারা কারো কোথাও অবস্থান হতে পারে বোঝায়। যেমন হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। তাহলে বি এর মানে কি? থাকা। এরপর দেখেন স্ট্রাকচার ফোর, ক্যান হ্যাভ প্লাস পজিশন, অর্থাৎ কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার একটা বাগান থাকতে পারে গ্রামে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। ক্যান হ্যাভ মানে কি? কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। এইটা আপনাদের একটু বুঝতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আবার দেখেন, এই কুড, কুডের ব্যবহার এইভাবে হয়। হ্যাঁ, যে কেউ কোথাও থাকতে পারতো। দেখেন একটু, একবারে একটু দেখাই দেয় অল্প একটু, ইউজ টু ভার্ব দেখাবো। আচ্ছা, এখানে একটু দেখেন, ওই ক্যানের মতোই, জাস্ট কুড পাস্ট অ্যাবিলিটি বোঝায়। যেমন হি কুড বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি কুড বি আ টিচার, শিক্ষক হতে পারতো। বা কেউ কোথাও থাকতে পারতো। শি কুড বি অ্যাট দ্য পার্ক, দেন সে তখন পার্কে থাকতে পারতো। দে কুড বি ইন দ্য ফিল্ড, তারা মাঠে থাকতে পারতো। আর অধিকারে থাকা বোঝাতে রুমা কুড হ্যাভ আ গার্ডেন, রুমার একটা বাগান থাকতে পারতো। ক্যান হ্যাভ আ গার্ডেন, রুমার একটা বাগান থাকতে পারে। রুমা কুড হ্যাভ আ গার্ডেন, রুমার একটা বাগান থাকতে পারতো। হি কুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারতো। দে কুড হ্যাভ আ বিউটিফুল হাউস, তাদের সুন্দর একটা বাড়ি থাকতে পারতো। কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে এই হ্যাভ এর ব্যবহার হয়। আর সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকা বোঝাতে বি এর ব্যবহার হয়। বি, বি ভার্ব, নিজে কোনো একটা জায়গায় থাকে। হ্যাভ ভার্ব, অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে। এই বিষয়গুলো বুঝতে হবে। এখন দেখেন, এখানে আরেকটু ফাংশনের চেঞ্জ আছে। যেমন এই মডেল ভার্ব একটা দেখাই দেই, তাহলে সবগুলো একসঙ্গে কাভার হয়ে যাবে। না হলে আলাদা করে সব দেখাতে গেলে আপনাদের অনেক টাইম চলে যাবে। ওটা আমি পেইড কোর্সে দেখাই, বাট এখানে আমি একটা দেখাই দেই। সেটা হচ্ছে, এই যে মডাল ভার্বের পরে আমি বলছি যে মেইন ভার্বের বেস ফর্ম থাকে বা প্রেজেন্ট ফর্ম থাকে, কিন্তু এই মডালের ফর্মের পরিবর্তন হয়। কথাটা একটু বুঝবেন। যেমন দেখেন, এখানে লেখা আছে শুড, শুড বি, শুড হ্যাভ বিন। এই মডালের ফর্মের পরিবর্তন হয়ে টেন্সের স্ট্রাকচার মেনটেন করে আমাদের মেইন ভার্বেরও ফর্মের পরিবর্তন হয়।
এই ধরনের পরিবর্তনগুলো যখন আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল প্যাসেজ নিউজ পেপারে দেখি বা নিজেরা রাইটিং এ অ্যাপ্লাই করতে যাই, এগুলো সম্পর্কে যদি ভালো প্র্যাকটিস না থাকে, ওই অ্যাপ্লাইটা আমরা করতে পারি না বা করতে পারবো না। তো এইটা একটু আপনাদের এখন বুঝতে হবে। দেখেন, যদি ভালোভাবে সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শেখার ইচ্ছা থাকে, লাস্ট পর্যন্ত থাকবেন, আপনি শিখতে পারবেন। যারা অধৈর্য হয়, যারা সঠিকভাবে এটা নেওয়ার চেষ্টা করে না, বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে দেখে, আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, এই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি যদি একটা জায়গায় মন স্থির করতে না পারেন, আপনার সারা জীবন দেখে যেতে হবে, ওই দেখা কখনো শেষ হবে না। কিন্তু প্রফেশনালি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে লং টাইম ধরে শিখতে হবে। লং টাইম বলতে যে কোনো একটা বিষয়কে ইন ডিটেলসে শিখতে হবে। তাহলে সেটাকে একবার নিতে পারলে সারা জীবন আপনি ধরে রাখতে পারবেন। কারণ এটা খাওয়ার জিনিস না যে একটা বিষয় খেলেন হজম হয়ে গেল, পরা পোশাক না যে ছিঁড়ে গেল, একটা বিদ্যা, একটা নলেজ, একটা জ্ঞান। একবার শিখতে পারলে সারা জীবন এটা আপনার বড় একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। তো এটা আপনাকে সেভাবেই নেওয়ার চেষ্টা করতে হবে। তো দেখেন, আমি এখানে শুড ভার্বের ব্যবহারটা নিয়ে যদি একটু কথা বলি, তারপর বাদ বাকি কথাগুলো বলছি। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এর মানে হচ্ছে আই শুড গো নাও, মানে শুডের অ্যাজ ইউজুয়াল যে ব্যবহার, আমার এখন যাওয়া উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। দে শুড কাম টুমোরো, তাদের আগামীকাল আসা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। আবার দেখেন এখানে একটা স্ট্রাকচার আছে, শুড বি প্লাস নাউন। মানে একটা মডাল কতগুলো ওয়েতে ব্যবহার হতে পারে, কত ফর্মে ব্যবহার হতে পারে। যেমন দেখেন, মিনা শুড বি অ্যাট হোম, মিনার বাড়িতে থাকা উচিত। হি শুড বি অ্যাট লন্ডন, তার লন্ডনে থাকা উচিত। হ্যাঁ, আই শুড বি ইয়োর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। তাহলে এই থাকা বা হওয়া। আবার দেখেন, শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজিও বসে, যেমন কোনো একটা কাজ করতে থাকা উচিত বোঝায়। সেটা কেমন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, ইরফানের খবরের কাগজ পড়তে থাকা উচিত। এটা কেমন জানেন? আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, কেউ কোনো একটা কাজ করতে থাকবে, কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। যেমন আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। তুমি ইংরেজি শিখতে থাকবে, ই উইল বি লার্নিং ইংলিশ। তো কারো কোনো কাজ করতে থাকা উচিত, এইটা বোঝাতে শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়। রহিম শুড বি ইটিং নাও, রহিমের খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর দেখতে থাকা উচিত। আবার দেখেন, এই শুড বি এর পরে ভি থ্রিও বসে, শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজিও বসতেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও বসে। এটা কোথায়? প্যাসিভের স্ট্রাকচার হলে, যেমন নিউজ পেপার শুড বি রেড, রাজু শুড বি সেন্ট, গার্ডেন শুড বি ওয়াটার্ড, গিটার শুড বি প্লেড। এই যে ফাংশনগুলো, এগুলো যদি আপনি না বোঝেন, অর্থাৎ শুড মানে উচিত, আই শুড গো, আই শুড কাম, আই শুড লার্ন, শুধু এতটুকু শিখে রাখলেই হবে না, এর ভিতরে আমার আসতে হবে, এর ডিটেলসটা আমাকে একটু জানতে হবে। তা না হলে আপনি কিন্তু কখনোই পুরোপুরিভাবে ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারবেন না। তো এই বিষয়গুলো আমি এইখান থেকে দেখাতে গেলে অনেক টাইম লাগবে, কারণ এটা এক একটা ঘন্টার এক একটা ক্লাস, এটা যদি আমি ডিটেলসে বোঝাতে চাই। তো এই জন্য আমি একবারে একটু দেখাই দিচ্ছি। এইখানে যদি আপনারা একটু ভালোভাবে ফলো করেন, জাস্ট 10টা মিনিট আমার সঙ্গে থাকবেন, টাইম দিবেন, এই 10 মিনিটের ভিতরে আপনার মডাল ভার্বের সম্পূর্ণ একটা কনসেপ্ট আপনি নিয়ে যেতে পারবেন। জাস্ট মনোযোগ দিয়ে একটু দেখবেন, এই এই একটা শুড ভার্ব দিয়ে আমি সবগুলো সেন্টেন্স তৈরি করে দেখাই দিচ্ছি, এবং ওই শুডের পরিবর্তে নিজস্ব অর্থ অনুযায়ী যে কোনো মডেল ইউজ করলে আপনি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। জাস্ট এই জায়গায় একটু ফোকাস দেন আপনারা ভালোভাবে, যদি শেখার ইচ্ছা থাকে এই বিষয়গুলো। কারণ এটা না শিখলে কখনো শর্টকাট ওয়েতে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কোন ভার্বের কথা বলছিলাম জানো? শুড। আমি ওই স্লাইড থেকে দেখাতে গেলে অনেক টাইম লেগে যেত, এই জন্য আমি এখান থেকে আলাদা করে একটু লিখে দেখাই, সহজ হবে। যেমন দেখেন, হি শুড ডু দা ওয়ার্ক, এই যে এটা হচ্ছে শুডের জাস্ট সিম্পল একটা ব্যবহার। মানে ইন জেনারেলি শুড বলতে যেটা আমরা জানি যে তার কাজটা করা উচিত। এই সেন্টেন্সটাকে আবার রিভার্স করা যায়। আমাদের এই যে টেন্স, মডাল, সেমি মডালের যত স্ট্রাকচার আছে, প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু আমার একটা রিভার্স স্ট্রাকচার আছে। অর্থাৎ প্যাসিভ। প্যাসিভ মানে যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে। আমি নেক্সট ক্লাসেই, অর্থাৎ আগামীকালকে এই প্যাসিভের ডিটেলস ব্যবহার আমি পড়াবো আপনাদের। কেউ মিস করবেন না ক্লাসটা। এই পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি তার থেকেও ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট ক্লাস হবে ওইটা। প্যাসিভের উপর মাস্টার্স ক্লাস হবে একটা, আগামীকালকে রাত 10টার ক্লাস। কেউ মিস করবে না, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ল্যাঙ্গুয়েজটা প্যাসিভ ভয়েস কতটা ইম্পর্টেন্ট। এবং সেই প্যাসিভ ওই ট্রান্সফরমেটিভ ওয়েতে আমি করাবো না, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এই ধরনের প্যাসিভ না, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। নিউজ আর্টিকেল রিলেটেড সেন্টেন্সগুলোর প্যাসিভের ব্যবহার। অনেক ভালো একটা ক্লাস আছে রাইটিং এর জন্য।
তো এই মডাল ভার্বের প্যাসিভ গুলো মূলত মডালের পর বি প্লাস ভি থ্রি হয়। যেমন হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। এটাকে এইভাবে বলা যায়, দেখেন, দা ওয়ার্ক শুড বি ডান। এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটা করা উচিত। আবার দেখেন, এই শুড বি ভার্বটাকে কতগুলো ওয়েতে ব্যবহার করা যাচ্ছে, আমি কি বলছিলাম, যেমন হি শুড বি আ ডক্টর, DOCTOR। এর মানে হচ্ছে তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার দেখেন, এই বিটাকে এইভাবে ব্যবহার করা যায় যে হি শুড বি অ্যাট হোম। এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত। অর্থাৎ প্লেস এবং নাউন। ওকে, অ্যাডভার্ব অ্যান্ড নাউন। আবার দেখেন, আমি যদি এই বি এর ব্যবহার আরেকটা করি, হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক। এর মানে হচ্ছে তার কাজটা করতে থাকা উচিত। তাহলে একটা শুড বি এর কতগুলো ব্যবহার দেখলেন। এই ফাংশনটা ক্লিয়ার করতে হবে, তাহলে দ্রুত এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন। এবার দেখেন, হ্যাভ এর কাছে আসি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি শুড হ্যাভ আ কার। এর মানে কি জানেন? তার একটা গাড়ি থাকা উচিত। হ্যাভ মানে থাকা। হি শুড হ্যাভ আ কার। হ্যাভটা এখানে মেইন ভার্ব। তার একটা গাড়ি থাকা উচিত। আবার হ্যাভ এর পরে ভি থ্রি বসানো যায়, পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। যেমন আমি যদি বলি হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এর মানে হচ্ছে তার কাজটা করা উচিত ছিল। বাংলাটা বুঝবেন, তার কাজটি করা উচিত ছিল। আবার দেখেন, এইটাকে আবার রিভার্স করা যায়, পারফেক্ট টেন্সের প্যাসিভ করা যায়। মানে কতগুলো ফাংশন এখানে আছে, এবং এই ফর্ম, এই ফাংশন যদি আপনি না বোঝেন, এই ধরনের সেন্টেন্স যখন প্র্যাকটিক্যাল কোনো প্যাসেজে আপনি দেখবেন, প্যাসেজটা রিড আউট করবেন, যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছেন অথবা যারা নোবেল, ফিকশন, নন ফিকশন যে কোনো স্টোরি ইংলিশে পড়তে যাচ্ছেন, এই এই ফর্ম দেখলে আপনি সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারবেন না, অ্যাকচুয়াল অর্থটা কি বলতে চাচ্ছে আপনি বুঝতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত এই প্র্যাকটিসটা আপনার ভালোভাবে থাকবে। এই জন্য এটা করতে হবে। ইভেন রাইটিং এ এটার প্রচুর ব্যবহার হয়। আমরা বাংলায় এই ধরনের কথা ভাবি, বাট ইংলিশে করতে পারি না। বাংলায় ভাবি, করতে পারি না কেমন জানেন? আচ্ছা, আমি একটু লেখাটা শেষ করি, তারপর বলছি। যেমন দেখেন, এর একটা রিভার্স স্ট্রাকচার আছে, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। অর্থাৎ এই কাজটা করা উচিত ছিল। আবার দেখেন, এভাবেও এই কথাগুলো বলা যায়, হি শুড হ্যাভ, try to understand here, he should have been a doctor। তার একজন ডিওসিটির, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড বি আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। শুড হ্যাভ বিন আ ডক্টর, এটা কিন্তু কোনো প্যাসিভ না, এটা পারফেক্টের অ্যাক্টিভের সেন্স দেয়। এই বিনটা এখানে মেইন ভার্ব হিসেবে বসে। আবার দেখেন, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম। এর আগের সেন্টেন্স লিখছিলাম যে হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। আরেকটা বাক্য আমি বলি। মনে করেন, আহ আপনি ইংরেজি শিখতেছেন, আপনার শেখা শেষ হচ্ছে না, আপনি শিখতে পারতেছেন না ভালোভাবে। এখন আপনি বলছেন যে আমার ইংরেজি শিখতে থাকা উচিত বছরের পর বছর, মাসের পর মাস ধরে, যতদিন না পর্যন্ত আমি ডেভেলপ করি। আনটিল আই ক্যান learn English properly, I should have been learning English years after years or month after month। এই যে কথাটা আমি বললাম, এই শুড হ্যাভ বিন এর সঙ্গে ভার্বের সাথে আবার আইএনজি হয়। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স দেয়। আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, যে অতীত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে বা চলছে। আমি 5 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 5 ইয়ার্স। তো এই জায়গাটাতে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়। যেমন হি শুড, try to understand here, he should, অর্থাৎ টেন্সের সেন্স মেনটেন করে শুড দিয়ে এই ধরনের বাক্যগুলো তৈরি করা যায়। শুড না শুধু, অন্যান্য মডেল ভার্ব দিয়েও করা যায় যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়। হি শুড হ্যাভ বিন ডুইং ওয়ার্ক ফর লং টাইম। তার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত। কথাটা বুঝবেন, শুড বি ডুইং মানে করতে থাকা উচিত, ইনস্ট্যান্টলি করতে থাকা উচিত, প্রোগ্রেসিভ মুড দেয়। আর শুড হ্যাভ বিন ডুইং মানে এটা এখানে একটা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, অনেক বড় একটা সময় এখানে চলে আসে। তাহলে দেখেন টোটাল কয়টা বাক্য হলো, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, জাস্ট একটু ওয়েট করেন। টোটাল বাক্য হচ্ছে এখানে, আমি যদি একটু দেখি, 11টা। এই যে 11টা বাক্য আমি এখানে লিখলাম, এই 11টা সেন্টেন্স এর বাংলা অর্থ যদি আপনারা করতে পারেন, আমি তো একবার বললাম, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই শুডের পরিবর্তে যে কোনো মডেল নিয়ে তার নিজস্ব অর্থ অনুযায়ী
আপনি ব্যবহার করতে পারবেন, এর বাইরে আর কোনো কিছু আপনার শেখা লাগবে না এই মডাল ভার্বের জন্য। এইটা হচ্ছে মেইন কথা। আমি আবারও বলি, আমরা অনেকে এই জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝি না। আমি যদি বাংলায় এরকম একটা কথা বলি, আমি এখান থেকে কেটে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি বাংলায় একটা কথা বলছি, আমার কথাটা আমার দিকে তাকাবেন। এরকম যে আপনার একটা ছেলে বা একটা মেয়ে আছে, তার বিয়ে দিলেন। এখন বিয়েতে আপনার কিছু কাছের রিলেটিভস বা আত্মীয় স্বজনদের আপনি দাওয়াত করেননি, প্র্যাকটিক্যালি বুঝবেন বিষয়গুলোকে। কাছের কিছু রিলেটিভস বা আত্মীয় স্বজন যাদের আপনি দাওয়াত করেননি, এখন তারা আপনাকে গালমন্দ করছে, খারাপ বলছে যে ওর মেয়েটাকে বিয়ে দিল, আমাদের জানালো না। হ্যাঁ, এখন আপনি আবার এটা আফসোস করছেন, আপনি বলছেন যে ওদেরকে নিমন্ত্রণ করা হয়নি আমাদের বিয়েতে, বা আমার ছেলের বিয়েতে, বা আমার মেয়ের বিয়েতে, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই যে কথাটা আমি আমার মতো করে বললাম, যে ওদেরকে নিমন্ত্রণ করা হয়নি, ওদের নিমন্ত্রণ করা উচিত ছিল, এই দুটো বাক্য ইংলিশে কি হবে কেউ বলতে পারেন? ভেবে দেখেন তো। ওদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটা প্যাসিভ ভয়েস, এটা প্রেজেন্ট পারফেক্টে করা যায় যদি রিসেন্ট টাইমে কাজটা সম্পন্ন হয়, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা যায়। তো আমি যদি বলি যে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটার ইংলিশ এরকম: দে আর নট ইনভাইটেড, অথবা প্রেজেন্ট পারফেক্টে করলে দে হ্যাভ নট বিন ইনভাইটেড। এখন আরেকটা বাক্য কি বললাম, যে আমাদের মেয়ের বিয়েতে তাদের নিমন্ত্রণ করা উচিত ছিল, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। তা না হলে তারা তো আমাকে খারাপ বলছে, গালিগালাজ করছে। তাহলে এইটার ইংলিশ কি? এই দেখেন, এখানে কত নম্বর স্ট্রাকচার, এই যে 8 নম্বর যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের স্ট্রাকচারে ওই বাক্যটা হয় এইরকম, দেখেন: দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, অর্থাৎ তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। ইন মাই ডটার্স ম্যারেজ সিরিমনি, ইন মাই সানস ম্যারেজ সিরিমনি, যে কোনো কিছু আপনি এখানে বলতে পারেন, সেটা পরের কথা, ওটা এক্সটেনশনের পার্ট, বাদ দিলাম। কিন্তু এই যে বাংলা কথাটা বললাম, একবার ভাবেন তো, যে ওদের নিমন্ত্রণ করা উচিত ছিল আমার মেয়ের বিয়েতে, ওদেরকে তো নিমন্ত্রণ করা হয়নি। তো এই যে কথাগুলো, এগুলো কিন্তু বাংলায় বিভিন্ন কনভারসেশনে আমরা হরহামেশা ইউজ করি। বাট এই যে এটার ইংলিশ যে এরকম হবে, শুড হ্যাভ বিন প্লাস বি3, এটা কতজন জানে? মানে জানার পরেও এটা কতজন ইনস্ট্যান্টলি মুখের উপর নিয়ে আসতে পারে? আমরা কিন্তু পারি না। কেন পারি না জানেন? শুধুমাত্র এই ধরনের জায়গায় আমরা আসি না, আমরা পৌঁছাই না। আমরা শুধু জানি শুড মানে উচিত, কিন্তু শুডের এই যে ফর্ম, শুডের এই যে ডিটেলস ব্যবহার, এইটা আমরা শিখি না। এবং এটা না শেখার কারণেই আমরা এই ল্যাঙ্গুয়েজে পিছিয়ে থাকি, আমরা দুর্বলতা অনুভব করি, আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমার দুর্বলতাটা কোথায়। অনেকেই বলে যে আমি তো গ্রামার জানি স্যার, আমি তো টেন্স জানি, আমি তো প্যাসিভ বুঝি, তাহলে আমি কেন পারতেছি না? কারণ আপনি ভিতরে আসেন না। অর্থাৎ ডিপলি এক একটা চ্যাপ্টারকে অ্যানালাইসিস করতে হবে, যেটা আমি এখান থেকে করিয়ে থাকি। তাহলে এই যে 11টা সেন্টেন্স আমি লিখলাম, 12টা সেন্টেন্স বা 11টা, আমি তো আরেকবারের বাংলাটা বলি, দেখেন: হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত ছিল। এখন দেখেন আমি কি বলছি, এই শুডের পরিবর্তে আপনি যে কোনো মডাল ভার্ব ব্যবহার করেন, সেই অনুযায়ী মিনিং হয়। যেমন আপনি যদি বলেন হি উড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতো। হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, সে অবশ্যই করবে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে করতে পারতো। হি মাইট ডু দ্য ওয়ার্ক, সে করতেও পারে। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা হবে। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দ্য ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। অর্থাৎ এই যে 11টা বাক্য আমি লিখলাম, জাস্ট এইটার আদলে আপনি আপনার অর্থ অনুযায়ী যে কোনো মডেল আপনি ইউজ করেন, সেইভাবেই সেন্টেন্স হবে। হি শুড বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। হি ক্যান বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি উড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। হি নিড টু বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া প্রয়োজন। হি হ্যাজ টু বি এ ডক্টর, তাকে ডাক্তার হতেই হবে বা ডক্টর হতে হবে। তো এই যে বাক্যগুলো আমি বললাম, অর্থাৎ এই যে ফাংশনটা আমি দেখালাম, এই একটা ফাংশন যদি আপনি একটু জেনে রাখতে পারেন, নিয়ে রাখতে পারেন, অর্থাৎ এই 11টা বাক্যের বাংলা অর্থ আপনি লেখেন, এটা আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে ওদেরকে দিয়ে আমি প্র্যাকটিস করাই। এই যে এখন তো আমি পড়লাম,
পেইড কোর্সে যারা থাকে আমি ওদেরকে দিয়ে পড়াই। এইটা করলে কি হয়, দ্রুত ডেভেলপমেন্টটা আসে। অনেকেই বলেন যে আপনার পেইড কোর্স ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ফ্রি কোর্সে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যায়, আমি পড়াচ্ছি আপনাদের মিউট করে রাখছি কারণ এখানে হিউজ স্টুডেন্ট থাকে, তো আনমিউট করে দিলে একসঙ্গে সবাই কথা বলে ওঠে। কিন্তু পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন থাকে, আর এটা কোনো সায়েন্স না বা ম্যাথ না, টিচার পড়ালো স্টুডেন্ট মনোযোগ দিয়ে শুনলো বা বুঝলো, এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যতই অশিক্ষিত হন বা ইলিটারেট হন, যদি টু ওয়ে কমিউনিকেশনটা করতে পারেন, কারেক্ট স্ট্র্যাটেজি জানেন, কারেক্ট টেকনিক ফলো করতে পারেন, মানে ধারাবাহিকতা মেনটেন করে এগোতে পারেন, দ্রুত ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন। এবং এখানে আপনাকে কাজ করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে আমি কাজ করাই। আর এইটা না করলে আপনি কখনোই ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। ভাষা শিখতে গেলে টিচার কি করবে? আপনি যদি বাবার মতো বসে থাকেন তাহলে তো কোনো কাজ হবে না। আপনাকেই কথা বলতে হবেই হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতেই হবে। এটা হচ্ছে মেইন কথা, সেইটা আমি এইখান থেকে করিয়ে থাকি। ওই পেইড কোর্সের বেনিফিট ওইটাই, যারা ভর্তি হয়েছেন অলরেডি তারা জানেন যে কিভাবে আমি এটা করাই। পেইড কোর্সের তো পুরাতন স্টুডেন্ট এখানে দু একজন আছেন, আর আপনার যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছেন তারা তো পাবেনই এগুলো। ঠিক আছে, তো এই যে সুরের যে ব্যবহারগুলো বললাম বা মডেলের যে স্ট্রাকচার গুলো দেখালাম, আপনারা এতটুকু কি বুঝতে পারছেন যারা প্রথম থেকে আছেন? নতুন কিছু শিখতে পারছেন? আমি এখন সেমি মডেলের ভিতর মুভ করব। বুঝতে পারলেন যা যা দেখালাম বা বললাম? নতুন কিছু শিখতে পারছেন? এ- এই জায়গাগুলো দেখাবো, হ্যাঁ, আমি দেখাবো, সবকিছু দেখাবো। জাস্ট একটু ওয়েট করেন, একটা মিনিট। এবার একটু দেখেন, আমি, আচ্ছা শুটের পর আমি একটু সেমি মডেলের ভিতরে আসবো। আমি একটু ইউজ টু ভার্বটাকে আগে দেখাই নেই আপনাদের। এই ভার্বটা প্রচুর পরিমাণ স্পিকিং বা রাইটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ইউজ টু ভার্বের ব্যবহারটা মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে হয়ে থাকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন কত সুন্দরভাবে লেখা আছে, এই স্লাইড গুলো কিভাবে সাজানো দেখেন। আহ এখানে বলছি যে প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর ভিতর কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে বোঝায়, এবং কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, এই যে সেন্স গুলো, এই যে টাইমিং গুলো, এগুলো ওইভাবে কোনো টেন্সের স্ট্রাকচার দিয়ে করতে পারবে না। আপনি আমার এই ক্লাসগুলো করে যান, আপনারা অনেকেই আছেন এখানে যারা বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন, যদি তার থেকে বেটার কিছু না পান তখন আপনি বলবেন, কারণ আমি সেইভাবেই ইন ডিটেলসে সবকিছু পড়াই বা বোঝানোর চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। তো যেটা আমি আপনাদেরকে বলছি, পেইড কোর্সে আসলে তো আরো অনেক কিছু সেখানে আপনারা নিতে পারবেন, সেটা প্রফেশনালিজমের জায়গা। তো যেটা আপনাদের বলছি, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু ওইভাবে কোনো টেন্স মেনটেন করে আপনি করতে পারবেন না। এগুলো যখনই আপনি ট্রান্সলেট করতে যাবেন, অবশ্যই এই ইউজ টু ভার্বের ব্যবহারটা আমাকে সঠিকভাবে জানতে হবে। তাহলে কি বলছে, সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই কথাগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো? যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম, আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেস ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো, শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত, দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো, আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। তাহলে সাবজেক্ট, দেন ইউজ টু, দেন মেইন ভার্বের বেস ফর্ম। খুবই সিম্পল স্ট্রাকচার। কিন্তু আমি কি বলছিলাম, শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, নেগেটিভ ইন্টারেটিভ করতে হবে। তো এটাকে কিন্তু দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে, যেহেতু এটাকে আমরা সেমি মডাল অক্সিলারি বলছি, তো এটা ইউজের সাথে নট বসাতে পারেন। আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় ডিডের ব্যবহার করে আপনারা এটা করতে পারেন, এবং এখানে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন আমি ধূমপান করতাম না, ইউ ক্যান সে আই ইউজ নট টু স্মোক, অথবা আই ডিডেন্ট ইউজ টু স্মোক। ডিড ব্যবহার করলে ইউজড আর থাকবে না, ইউজ V1 চলে আসবে। মনি গান শুনতো না, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, আর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না, রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট ডিডটা সাবজেক্টের আগে আসবে। এটা শুধু ইউজ টু না, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই ধরনের ভার্বগুলোর ব্যবহারও যখন শিখবেন, এই ডু নট, ডাজ নট, ডিড নট এর ব্যবহার করেই কিন্তু নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। এটাই অ্যাকচুয়াল নিয়ম। মানে হ্যাভ নট টু, হ্যাজ নট টু ব্যবহার করা যায়, বাট সেটা এনসিয়েন্ট ইংলিশ বা ওল্ড ইংলিশ গ্রামারে ব্যবহার হতো। মডার্ন গ্রামার অনুযায়ী এই জায়গাগুলোতে এই
ডু ভার্বের ব্যবহারটা বেশি হয়ে থাকে। তো দেখেন, তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে হরহামেশা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, বাট ইংলিশে এদের প্র্যাকটিস না থাকার কারণে, এগুলো না জানার কারণে আমরা কথা বলতে পারি না। নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? দেন দেখেন, অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজে অভ্যস্ত আছে এইটা বোঝাতে আমরা অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি ইউজ করতে পারি। অর্থাৎ মডেলের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে, এটা সঠিক। কিন্তু যদি তার আগে কোনো বি ভার্ব, গেট ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো বসে, তাহলে কিন্তু মেইন ভার্বের ফর্মেট চেঞ্জ হতে পারে। অর্থাৎ আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, ওই স্ট্রাকচারটাই এখানে আছে। ভিতরে শুধু ইউজ টু এই ফ্রেজাল ভার্বটা যুক্ত করা, যার মানে হচ্ছে কোনো একটা কাজ কেউ করতে অভ্যস্ত, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত সে করে যাচ্ছে কাজটা। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরি মর্নিং। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। এরপর দেখেন, নেগেটিভ যখন করবেন, এখানে যেহেতু মেইন সেন্টেন্সেই অ্যামিজার আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তো ওইটার সাথে নট বসালে নেগেটিভ হয়ে যাবে। এবং কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখেন। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আর নট ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজেন্ট ইউজ টু ইটিং রাইস। দেন অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে অক্সিলারি ভার্বটা জাস্ট সাবজেক্টের আগে চলে আসবে। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? দেখছেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এগুলো বাংলায় বলি, আমরা বিভিন্ন কনভারসেশনে বলি, বাট ইংলিশে এগুলোকে পারফেক্টলি আমরা ইউজ করতে পারি না। ইজ মিস্টার করিম, এবং এটা কঠিনও না কিন্তু, শুধুমাত্র আমরা এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি না, এই জন্য এটা আমরা পারি না। তো ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? দেন উইল গেট ইউজ টু, অর্থাৎ ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এইটা আমরা কিভাবে বলবো? কথাটা বোঝেন। মনে করেন আপনার একটা ছেলে বা একটা মেয়ের চাকরি হয়েছে। এখন চাকরিটা আপনার বাসা থেকে একটু দূরে। কথাটা বুঝবেন, বাসা থেকে অনেক দূরে তার অফিসটা হয়ে যাচ্ছে, এখন সে চাকরি করতে চাচ্ছে না। আপনি তাকে বলছেন যে তুমি যাও, যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে, তুমি ওই চাকরিটা করো, যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে। বা শহরে একটা ছেলে গ্রামে আসছে তার নানার বাড়িতে, এখন দেখছে যে গ্রামে সবাই নদীতে গোসল করে, এখন সে করতে চাচ্ছে না, সে করতে পারে না, ভয় পাচ্ছে। তো সেই ছেলেটার নানা বলছে যে তুমি নদীতে গোসল করো, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে কোনো একটা কাজে অভ্যাস হয়ে যাওয়া বোঝাতে উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এর ব্যবহার হয়। উইল মানে গেটের পরিবর্তে এখানে বি এর ব্যবহার করা যায়। গেট ইকুয়াল টু বি, গেট মানেও হওয়া থাকা বোঝায়, বি মানেও হওয়া থাকা বোঝায়। মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, জাস্ট ওই স্ট্রাকচারই থাকবে, ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত হবে। বাংলা কি হবে? ভবিষ্যতে কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। তো উইল বি এর পরিবর্তে এখানে জাস্ট গেট লেখা আছে। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই, এই যে শীঘ্রই এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়, এটা না বসালেও সমস্যা নাই। দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 আওয়ার্স এ ডে। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। সো এইভাবে এই বাক্যগুলোকে আপনারা ট্রান্সলেট করতে পারেন।
এবং এই ভার্বের ব্যবহারগুলো শেখা প্রয়োজন। শুধু এই ব্যবহারগুলো না, এদের নেগেটিভ ইন্ট্রোগেটিভও করতে হবে, যেটা আমি করিয়ে থাকি। এবার আরেকটা ভার্ব আমরা দেখবো, জাস্ট আমরা দ্রুত কাভার করবো এটা। করার পর আমি আপনাদের কনভারসেশন প্র্যাকটিস করবো। কেউ যাবেন না, যদি শেখার ইচ্ছা থাকে, যদি মনে হয় আপনি বুঝতে পারছেন, শিখতে পারছেন, পজিটিভ মাইন্ডে যদি নিতে পারেন আমাকে, এই সেমি মডেল ভার্বটা শেষ করে আমি আপনাদের ওইটাকে কি বলে, বাংলা থেকে ইংলিশে কিভাবে কনভারসেশন প্র্যাকটিস করতে হয় সেটা দেখাবো। অর্থাৎ কোনো একটা বিষয় আপনি বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে কারেক্ট টেন্স, মডাল, সেমি মডাল, যে কোনো কিছু ধরে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে কনভার্ট করতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মাদার টাং বাংলা, মাতৃভাষা বাংলা। আমরা প্রাইমারি লেভেলে যখনই ইংলিশে কিছু বলতে যাই বা লিখতে যাই, ব্রেনে আগে বাংলাটা চলে আসে। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেই কথাটাকে ইংলিশে কিভাবে বলা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট একটু ওয়েট করেন, এই সেমি মডাল ভার্বটা আমি শেষ করি, তারপর আমি সেটা দেখাচ্ছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অনেক বেজে গেছে, একটু দ্রুত এটা কাভার করি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। বলছে ইউজ অফ এম টু, ইজ টু এবং আর টু, এই ভার্বগুলোর ব্যবহার মূলত কোথায় হয়? সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার হয়। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। এগুলোকে কি বলছি? সেমি মডাল। সেমি মডাল মানে কি জানেন? সুডো মডাল। অর্থাৎ এদের চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো। দেখেন এম, ইজ, আর, এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব না, বাট এর সঙ্গে একটা করে টু আছে, যেটা ফ্রেজাল ভার্ব হচ্ছে। অর্থাৎ দেখতে প্রাইমারি অক্সিলারির মতো হলেও কাজ করে মডাল অক্সিলারির মতো। মানে মডাল ভার্বের পর মেইন ভার্বে যেমন বেস ফর্ম বসে, এই এম টু, ইজ টু, আর টু এর পরেও কিন্তু মেইন ভার্বের বেস ফর্ম বসবে। তো মুক্তাকে রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, এর মানেটা কি? মানে কোন ধরনের সেন্স এটা? এটা কি বোঝেন? আমাদের কিন্তু একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়। যেমন মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, মুক্তা কুকস রাইস ডেইলি, এর বাংলা অর্থ হচ্ছে মুক্তা প্রত্যহ রান্না করে। মুক্তা কুকস রাইস ডেইলি। এই যে বাংলা বাক্যটা আমি এখানে লিখলাম, যে মুক্তা প্রত্যহ রান্না করেন, এটা কোন টেন্সের সেন্টেন্স? এই বাক্যটা দেখলে আপনি বলবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, প্রতিদিন করে, রেগুলার ওয়েতে করে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু এই যে বাক্যটা মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, এর ভিতরে এই দুটোর ভিতরে পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি, এইটা কি আমরা বুঝি? দেখেন আমি আপনাদের বলছি না যে 12টা টেন্স, 18টা মডেল, 30টা স্ট্রাকচার হয়, একটা পার্টিকুলার ভার্বকে 30 দিকে, 30টা ওয়েতে, 30 ভাবে বলা যায় বা নেওয়া যায়। তো এই 30টা স্ট্রাকচারের ভিতর অনেকগুলো সেম মিনিং মনে হতে পারে আপনার কাছে, বাট প্রত্যেকটারই ডিফারেন্ট মিনিং আছে। এটা হয়তো অনেক ক্ষেত্রে বোঝা যায় না। যেমন মুক্তা কুক রাইস ডেইলি, মুক্তা প্রতিদিন রান্না করে। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, মুক্তাকে রান্না করতে হয়, প্রায় সেম মনে হচ্ছে টাইমিং বলেন বা আদার্স সেন্টেন্স গুলো দেখে। কিন্তু দেখেন এখানে পার্থক্যটা কি জানেন? এই এম টু, ইজ টু, আর টু এর ব্যবহারটা মূলত কোথায় হয়? কাউকে কোনো একটা কাজ বাধ্য হয়ে করতে হয়, এই জায়গাটাতে এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার হয়। কি বললাম? বাধ্য, বাধকতা এখানে বোঝায়। করা লাগে, না করলে নয়, কাজ করাটা তার রেসপন্সিবিলিটি বা ডিউটির ভিতরে থাকে। একটু সময় দিয়ে ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে আমার কথা, যে এরকম একটা লোক ছিল, এই বিষয়গুলো এইভাবে বুঝাইছিল। যতটুকু বলতে পারি আমি সেইভাবেই শিখাই। আমি কিন্তু অনেক পরিশ্রম করে অনেক ডিটেলসে প্রত্যেকটা বিষয় শেখানোর চেষ্টা করি। আমার কাছে যারাই থাকে, যারাই পড়ে, এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়েই বের হয় যদি সে লাস্ট পর্যন্ত থাকে। এটা হচ্ছে মেইন কথা। তো এই ফ্রি ক্লাসগুলোই করে যান না আপনি, আপনার মনে থাকবে। নট পেইড কোর্স, পেইড কোর্স আসতে হবে না, জাস্ট ফ্রি ক্লাসগুলো। পেইড কোর্স যারা করার তারা এমনিতেই করে, এমনিতেই ভর্তি হয়ে যায়, যারা আমাকে চেনে বা জানে। তো যেটা আপনাদেরকে বলছিলাম, ইভেন ক্যান ইউ ইমাজিন দ্যাট, জাস্ট 3টা ক্লাস নিয়েছি, এখনো পর্যন্ত প্রায় 47 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়েছেন আপনারা এই এই নতুন ব্যাচটাতে। তো এটা এটা ভাগ করে ফেলবো, প্রত্যেকটা ব্যাচে মেইন স্পোকেনে 30 জন করে স্টুডেন্ট থাকবে। তো টোটাল 60টা সিট আছে এখানে। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান হতে পারবেন। 9 তারিখ থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে, 3 মাসের ক্লাস। সপ্তাহে 4 দিন ক্লাস হবে, শনি সোম বুধ শুক্র, রাত 10টা থেকে 11টা নতুন ব্যাচের ক্লাস টাইম থাকবে। যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, এবং আপনার স্ব স্ব সেক্টরে এই ল্যাঙ্গুয়েজটাকে কাজে লাগাতে পারবেন। এবং আমি প্র্যাকটিক্যালি আপনাদের প্রচুর রিডিং প্র্যাকটিস, প্রেজেন্টেশন, কনভারসেশন, ট্রান্সলেশন, রাইটিং এর উপর ক্লাস নিব। সেই ক্লাসগুলো আপনারা করতে পারবেন, আপনারা বুঝতে পারবেন এটা কতটা ইফেক্টিভ, কতটা ইম্পর্টেন্ট। আহ যেটা বলছি, দেখেন, বাধ্য হয়ে কাউকে করতে হয়। মনে করেন আপনার একটা মেয়েকে আপনি বিয়ে দিলেন, ওই যে একটা কথা বলছিলাম না,
এখন কেউ চায় না যে তার মেয়ে খুব কষ্ট করে খাক শ্বশুর বাড়িতে। এখন আপনি দেখছেন কি যে আপনার মেয়েটাকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, প্রচুর কাজ করতে হয়। এই কথাগুলো আপনি আপনার এক নেইবার্সদের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে গল্প করে বলছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, মেয়েটাকে প্রতিদিন অনেক কাজ করতে হয়, ভাত রান্না করতে হয়। এই যে কথাটা আপনি বলছেন যে প্রত্যাহ তাকে ভাত, প্রতিদিন তাকে ভাত রান্না করতে হয়, এই যে এই কথাটা একটা আফসোস নিয়ে বলছেন, কষ্টের সাথে বলছেন যে তার করা লাগে, করতে হয়। এই জায়গাটাতেই, এই সেন্সটাকে মেনটেন করতেই মূলত এই এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। ঠিক আছে। এরপর দেখেন, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সহজ, তাদের স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস। আমাকে ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক এ ক্লাস নাও। খুবই সহজ এগুলো। ইন্ট্রোগেটিভ এরকম আমি দেখাচ্ছি, আমি জাস্ট কনভারসেশনে আসবো আর একটু সামনের দিকে যাই এখান থেকে, সবগুলো একসঙ্গে দেখাচ্ছি, দাঁড়ান। এরপর দেখেন ওয়াজ টু ওয়ার টু। এর মানে হচ্ছে কাউকে কোনো কাজ করতে হতো, যেমন আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। এটা কেমন জানেন? মনে করেন আপনি আগে অনেক গরিব ছিলেন, হ্যাঁ, মানুষের বাড়িতে কাজ করতেন, হঠাৎ করে একটা লটারি জিতে আপনি বড়লোক হয়ে গেছেন। তো এখন আপনি আপনার অতীতের দিনগুলোকে স্মরণ করছেন, আফসোস করে বলছেন আগে প্রতিদিন মানুষের বাড়িতে আমার কাজ করা লাগতো, আমার রান্না করা লাগতো, এই যে কথাগুলো করতে হতো আমাকে, তাহলে আই আই ওয়াজ টু কুক রাইস। আর আমি যদি বলি করতে হয়েছিল, তখন আবার হ্যাড টু এর ব্যবহার হয়। এগুলো কম্পেয়ার করতে হবে, হ্যাঁ। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। রূপাকে স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল। তোমাকে বই পড়তে হতো, ইউ ওয়ার টু রিড বুকস এভরি ডে। ওকে। সো এইভাবে এই বাক্যগুলো হয়। এখানে আরেকটা স্ট্রাকচার একটু আমরা দেখবো, সেটা হচ্ছে এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, সাপোজ টু। মানে অ্যাম টু ইজ টু আর টু মানে কি বললাম, কাউকে কোনো কাজ করতে হয়, ওয়াজ টু আর টু করতে হতো। আর এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর ভিতরে সাপোজ নামের একটা শব্দ চলে আসতেছে, যার বাংলা মিনিংটা হচ্ছে কারো কোনো কাজ করার কথা যেমন আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। অর্থাৎ হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, হি সাবজেক্ট, ইজ সাপোজ টু এটা ফ্রেজাল অক্সিলারি ভার্ব, সেমি মডেল অক্সিলারি ভার্ব, দেন ড্রাইভ আ কার। সো হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। এগুলো যখন নেগেটিভ ইন্টারেটিভ করবেন, অ্যাম ইজ আর ওয়াজ আর নট সাপোজ টু বললেই জাস্ট হয়ে যাবে। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট, আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ, আমার মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। তো এই সেন্সগুলো, এই ফাংশনগুলো কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। এরপর দেখেন আমার হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আচ্ছা, এখানে আরেকটা আছে, আমি কি একটু দেখাই দিব এটা। অ্যাম ইজ আর ওয়াজ আর গোয়িং টু, এটা অনেকে আমরা বুঝি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে ফেলি। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই, একটা মিনিট একটু আমি এটা দেখাই দিই। এখানে দুটো সেন্টেন্স আমি লিখি, মনে করেন হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, এর বাংলা অর্থ হচ্ছে সে বাজারে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি এটা কোন টেন্সে লেখা আছে বলেন তো, আপনি কিন্তু এক বাক্যে বলবেন যেটা স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, তাই না? ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু দেখেন আমি যদি বলি হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা দোকান খুলতে যাচ্ছে বা সে একটা দোকান চালু করতে যাচ্ছে। এই যে বাক্যটা, এটা দেখলে আমি যদি বলি কোন টেন্স, এটা দেখলেও আপনি বলবেন যে স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু না, এইখানে একটা পার্থক্য আছে দেখেন। এই যে বাক্যটা, এই বাক্যটাতে এই যে ইজ গোয়িং টু, এতটুকু ধরেই একটা ফ্রেজাল অক্সিলারি ভার্ব, এবং এই যে ওপেন, এইটা মূলত এখানে মেইন ভার্ব। এটা ফিউচার প্রবাবিলিটি বোঝায়, সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স, অ্যাকচুয়াল কন্টিনিউয়াস টেন্স না, বাট মেইনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই উপরের এইটা। এখন আমি বুঝবো কিভাবে, আমার এখানে আরেকটা মেইন ভার্ব থাকে, বাট এখানে দেখেন গোয়িং ছাড়া আর কোনো ভার্ব নেই। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে?
বর্তমানে, রাইট নাও, ইনস্ট্যান্টলি কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, আমি ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, ইউ আর ডুইং মাই ক্লাস, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্স। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এই যে বাক্যটা, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর বাংলা অর্থ কি জানেন? সে একটা দোকান খুলতে যাচ্ছে। দোকান খুলতে যাচ্ছে মানে সে একটা দোকান চালু করতে যাচ্ছে। চালু করতে যাচ্ছে মানে সে একটা দোকান লঞ্চ করতে যাচ্ছে। মানে ইন ফিউচারে সে একটা দোকান খুলবে বা চালু করবে। সে যে এখনই দৌড়াচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। কথাটা কি কেউ বুঝতে পারছেন? সে কিন্তু এখনই দৌড়াচ্ছে না, অর্থাৎ এখনই কাজটা প্রকাশ পাচ্ছে না, অ্যাকশন দিচ্ছে, নেয়ার ফিউচারে কাজটা হবে, এই ধরনের একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে। তো এইটা সেমি মডাল অক্সিলারি ভার্বের একটা সেন্টেন্স, এটা অ্যাকচুয়াল কন্টিনিউয়াস টেন্স না। আমি এখন এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ডিসকাস অন দিস টপিক, এই বিষয়ের উপর কথা বলতে চাচ্ছি, যে গোয়িং টু এর পর আবার বলছি ডিসকাস, আর একটা ভার্ব ব্যবহার করছি, তার মানে ওইটা অ্যাকচুয়াল কন্টিনিউয়াস না, ওইটা এই সেমি মডাল ভার্বের একটা সেন্টেন্স। আর উপরেরটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি হি ইজ রাইটিং আ লেটার, সে চিঠি লিখছে, ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এইখানে অ্যাম, ইজ আর ওয়াজ আর গোয়িং টু এর পরে যদি আরেকটা ভার্ব আপনি দেখেন, এইটাকে বলা হয় বি গোয়িং টু। হ্যাঁ, মানে সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স। আমি ভাত রান্না করতে যাচ্ছি, যাচ্ছি বলতে আমি যে এখনই দৌড়াচ্ছি, বিষয়টা এরকম না, যাব, একটু পরে হয়তো রান্না করব, এই ধরনের একটা মিনিং দেয়। এইগুলো বুঝতে হয়, এই ফাংশনগুলো বুঝতে হয়। কি বললাম, কেউ কি বুঝতে পারছেন আমার এই কথাটা? এটা এটা বিসিএস এর একটা এক্সামে এই কোশ্চেনটা আসছিল একবার, যে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, হি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এই দুটো সেন্টেন্স দেওয়া ছিল এবং বিসিএস এর কোশ্চেনে ছিল যে এর ভিতরে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন দেখলে তো মনে হবে দুটোই প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট সেটা কি হবে? হবে না, আমার একটা হবে। তাহলে কোনটা? ওই ফার্স্ট একটা। বুঝতে পারছেন আমার কথাটা? এই যেটা দেখালাম, শিখতে পারতেছেন কিছু? নতুন কিছু শিখতে পারছেন? থ্যাংক ইউ। তো দেখেন, আচ্ছা ফোন ধরবো, ফোন 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 দিছেন, আমি ক্লাস নিচ্ছিলাম, হয়তো এর আগে আরেকটা ব্যাচের ক্লাস নিয়েছি আমি, ঠিক আছে? এই এই ক্লাস শেষ হলে ফোন দিবেন, বা দিনের বেলায় দিবেন, সন্ধ্যাবেলায় আমি অনেক ক্লাস নিতে হয়। তো দেখেন, আমার পেইড কোর্সের ক্লাস থাকে তো আপনাদের এই ক্লাসগুলোর আগে। তো যে কথাটা বলছি, একটু বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। এই এই লাইভ ক্লাস করার বেনিফিট এইটাই, এই যে যে জিনিসটা নিয়ে কথা বললাম, এগুলো তো আমার ব্রেনে নাও আসতে পারতো, এটা কিন্তু চলে আসে পড়াতে পড়াতে এই জায়গাটা থেকে। তো এরপরে আসি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহারটা নিয়ে। জাস্ট এইখানে একটু ফোকাস করেন, আর একটু জাস্ট, আর এটা পড়ানো শেষ করে আমি কনভারসেশনে আসবো। দেখেন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু মানে কাউকে কোনো কাজ করতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভে ডু, ডাজ, ডিড এর ব্যবহার হবে, মনে রাখবেন। ইউ ডোন্ট হ্যাভ টু, হ্যাভ নট টু ব্যবহার করা যায়, বাট যেটা বললাম এনসিয়েন্ট ইংলিশে এটা ব্যবহার হতো, ওল্ড ইংলিশে, মডার্ন ইংলিশে ডু নট, ডাজ নট, ডিড নট এর ব্যবহারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ, তোমাকে অনুশীলন করতে হবে না। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ, তোমাকে কি অনুশীলন করতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। আচ্ছা, এইখানে দেওয়া আছে শুধু ইংলিশ, এইখান থেকে আমরা দেখি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমার হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম, ডাজ হচ্ছে ডু ভার্বের থার্ড পারসন ফর্ম। পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বসতে পারে না। নেগেটিভ বা ইন্টারোগেটিভে যখন আপনি ডাজ ইউজ করবেন, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। অর্থাৎ হ্যাজের প্রেজেন্ট ফর্ম হ্যাভ, হ্যাভ ভার্বের পাঁচটা ফর্ম কি জানেন? হ্যাভ প্রেজেন্ট ফর্ম, হ্যাড পাস্ট ফর্ম, আবার হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর হ্যাজ থার্ড পারসন ফর্ম। ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। তো ডাজ আর হ্যাজ থার্ড পারসন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ফর্মগুলো বসে। আমরা এই জিনিসগুলো অনেকে জানি না, আমি আবারও বলছি, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের উপর একটা ক্লাস আছে, সেটা যখন ডিটেলসে দেখাবো এটা আপনাদের আমি ক্লিয়ার করে দিব। যেমন মনে করেন, আমি যদি বলি হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, গোস বলছি কেন? হি থাকার কারণে, গো বলছি না। এটা যদি নেগেটিভ করি কি হয়? হি ডাজেন্ট গো টু স্কুল বলি, কিন্তু ডাজ কেন? ওই হি আছে এই জন্য ডু এর সাথে ইএস বসাই। আর ডাজ বসলে আমরা জানি মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে চলে আসে। কিন্তু হ্যাভ, এই হ্যাভের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাভস না, এইস এ ভি ই এস এরকম না, এটা কিন্তু ডিফারেন্ট। আমরা আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, কিন্তু হ্যাভের ক্ষেত্রে হ্যাভস হয় না, এটা ডিফারেন্ট, এটা হ্যাজ। এই জন্য যখন আমি নেগেটিভ করছি, ডাস ঠিকই বসাচ্ছি, কিন্তু ওই হ্যাজটা প্রেজেন্ট ফর্মে চলে আসতেছে, হ্যাভ হয়ে যাচ্ছে। যেমন হি ডাজেন্ট গো, হি ডাজেন্ট হ্যাভ।
হ্যাঁ, সো রিপন ডাজেন্ট হ্যাভ টু হ্যাভ, ডাজ ডাজ নট গো টু লন্ডন। আমি এটা বুঝাই দিব আপনাদের এই ক্লাসে, ওটা বোঝাতে গেলে অনেক সময় চলে যাবে। এরপর বলছে দেখেন, ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু স্কুল? রিপনকে কি লন্ডনে যেতে হবে না? সরি, লন্ডন। আবার এরপর ইন্ট্রোগেটিভও আছে। আরেকটা আছে হ্যাড টু। হ্যাড টুটা কি? কাউকে কোনো কাজ করতে হয়েছিল। আই হ্যাড টু গো টু লন্ডন, আমাকে লন্ডনে যেতে হয়েছিল। আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে যেতে হয়নি। ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে কি যেতে হয়েছিল? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে কি যেতে হয়নি? তো এইভাবে এই প্র্যাকটিসগুলো করতে হয়। এই প্রত্যেকটা মডেলের উপর আলাদা এক একটা ক্লাস থাকে, তাই একটা ক্লাসে কতগুলো বিষয় বোঝানো যায় বলেন? তারপরও যেহেতু আপনি ফ্রি ক্লাস করছেন, সবাই তো আর পেইড কোর্সে আসবেন না। যারা আসবেন তারা ইন ডিটেলসে শিখতে পারবেন, বাট যারা আসবেন না, একটু দেখে যান এর ভিতরে কি আছে, এই মডেলের ভিতরে, তাহলে আপনি নিজেরাও নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারবেন, চর্চা করতে পারবেন। তো এখন যদি আমি একবারে একটু এগুলো দেখাই দিই যেগুলো আমি বললাম। যেমন দেখেন, হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হতো। বোঝেন? হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল। জাস্ট এই কয়টাই আমি কিন্তু বুঝিয়েছি। কাউকে কিছু করতে হয়, করতে হতো, করার কথা, করার কথা ছিল, করতে যাচ্ছে, করতে হবে, করতে হয়েছিল। এইগুলোরই জাস্ট যদি একটু নেগেটিভ ইন্ট্রোগেটিভ ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ শিখতে পারেন, দ্যাটস এনাফ। সেমি মডেল ভার্ব কমপ্লিট। এর বাইরে আর কিছু না। এরপরে এর ভিতরে উড লাইক টু, হ্যাড বেটার, উড রেদার নামের কিছু ভার্ব আছে যেগুলো আসে। তো সেগুলো আমি দেখাবো, সেগুলোর ফাইলও আছে, বাট ওপেন করতে গেলে অনেক ইয়ে চলে যাবে, টাইম চলে যাবে। তো এই হচ্ছে টোটাল সেমি মডেল ভার্বের ফাংশন। যারা ক্লাসটা করছেন আরেকবার রেকর্ডেড ক্লাসটা দেখবেন, তাহলে একদমই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এর থেকে ডিটেলস, এর থেকে ভালোভাবে আর বোঝানো যায় না এটা। আপনি 10,000, 20,000, 25,000 টাকার কোচিং এ যান, যে কোনো টিচারের কাছে আপনি পড়েন, এর থেকে কম ছাড়া একটা ওয়ার্ড বেশি আপনাকে কিছু দেখাতে পারবে না। এতটুকু আমি আপনাকে বলতে পারি। তো এখান থেকে এই ফ্রি ক্লাস থেকে আপনি কি পাচ্ছেন আপনি এটা নিজেও ইমাজিন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আরেকটা জায়গায় যাবেন। আপনি যে কোনো একটা জায়গা থেকে ক্লাস করে আসেন, বা এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় অলরেডি টাকা দিয়ে কোর্স করেন, পেইড কোর্স। যে কোনো একটা কোর্সের সঙ্গে আপনি আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে দেখবেন, অনেক বেটার কিছু পাবেন। কারণ আমি সেইভাবে ইন ডিটেলসে সবকিছু দেখাই। আচ্ছা, এবার আমি কনভারসেশনটাতে আসবো, যে আমরা কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে সঠিক টেন্সে আইডেন্টিফাই করতে পারি কি পারি না, এবং কিভাবে সেটাকে ইংলিশে লিখতে হবে বা বলতে হবে। আর আরেকটা বার আমি এটা বলে দিই, জাস্ট লাস্ট বারের মতো, কারণ অনেকেই বারবার ইনবক্সে নক দেয়, ডিটেলস জানতে চায়। জাস্ট 2টা মিনিট একটু ওয়েট করেন, বেশি না, আমি এটা দেখাচ্ছি। যারা নতুন ব্যাচে ভর্তি হবেন এখনো পর্যন্ত, আবারও বলছি, আগামী সোমবার 9 তারিখ, আজকে বৃহস্পতিবার, আজকে 5 তারিখ, 9 তারিখ থেকেই পেইড কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, শনি সোম বুধ শুক্র, 1 ঘন্টা ক্লাস টাইম। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরেই আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এটা আমি কোনো রংচটা বিজ্ঞাপন দেখাই ক্লাস নিচ্ছি না, কোর্স করাচ্ছি না। আপনারা কিন্তু দেখছেন আমি কিভাবে ক্লাস নেই, কিভাবে পড়াই, কিভাবে বুঝাই। যদি মনে হয় এই লোকটা বুঝাতে পারে, পড়াতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, বিশ্বাস থাকে, ভরসা থাকে। যদি মনে হয় আমি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, আমি একদম বেসিক থেকে শিখতে চাই, ধারাবাহিকতা মেনটেন করে একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, আমার এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তাহলে, আর যদি মনে হয় যেটা বললাম এই লোকটা পড়াতে পারে বা বোঝাতে পারে বা টেকনিক ভালো, এখান থেকে শিখতে পারবো, আপনি আসবেন, আপনি ব্যর্থ হবেন না। ইনশাল্লাহ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। আর 3 মাসের ভিতরে যদি কমপ্লিট নাও করতে পারেন, পরবর্তীতে নতুন যে কোনো ব্যাচের সঙ্গে পড়তে চাইলেও পড়তে পারবেন। তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না, টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। বাট যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন, আপনার 3 মাসের ভিতরেই কাভার হয়ে যাবে, এতটুকু আমি বলতে পারি। আর কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন, রিডিং, রাইটিং, স্পিকিং, ট্রান্সলেশন, সবকিছুই ভালোভাবে কাভার হবে, এবং গ্রামার যেটা আছে সবকিছুই তো আমি করাবো।
আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। এবং যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এই কোর্সটা তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে। এইখান থেকে ডিরেক্টলি এক্সামে বসতে পারবেন, সেইভাবে আমি প্রিপেয়ার করে দিব। স্টুডেন্ট হন আপনি, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, যে কেউ করতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে মেইন স্পোকেনে। এই প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারেন। অর্থাৎ নতুন যে ব্যাচটা শুরু হবে, রাত 10টা থেকে শুরু হবে। ফ্রিতে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, গুরুত্ব দেয় না কেউ। ওই লোকটা ক্লাস নেয়, ও তো প্রতিদিন নাই, দেখি একটু করে আসি কি ক্লাস নিচ্ছে, দেখি একটু ভাত খেয়ে আসি, একটু আবার দেখে আসি কিসের ক্লাস হচ্ছে, একটু টিভি দেখে আসি, আবার একটু আসে। অর্থাৎ আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। এক একজন এক এক জায়গা থেকে আসে আর যায়, ওইরকম কোনো রেসপন্সিবিলিটি থাকে না। বাট পেইড কোর্সে কি হয়, একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোনো যায়। হ্যাঁ, যে ওখানে আমি টাকা দিছি, আমার শিখতে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে ওদের ক্লাস নিতে হবে। কিন্তু আপনি ফ্রি ক্লাস করছেন, আমি যদি আপনাকে বলি আজকে ক্লাস হবে না, আপনি কিছু বলবেন, আমাকে কিছু বলতে পারবেন না? তো নাই, তো আপনার আমি কি আপনার কাছে দায়বদ্ধ? না। কিন্তু পেইড করছে কি হয়, আমি আপনার কাছে দায়বদ্ধ। অর্থাৎ একটা ফর্মাল প্রসেস, একটা ইফোর্টের মাধ্যমে সেখানে দ্রুত শেখা যায়। ইভেন যেটা বললাম, টু ওয়ে কমিউনিকেশন, যেটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য দরকার, সেটা আপনারা এখান থেকে পাবেন। হ্যাঁ, ফ্রি 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 কোর্স থেকে ওইভাবে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না। তো এই স্ক্রিন শেয়ার করে ক্লাসগুলো এইভাবেই পাওয়ার পয়েন্ট স্লাইড বা ওয়ার্ড ফাইলের মাধ্যমে নিয়ে থাকি। এবং এই ফ্রি ক্লাস যারা করছেন তাদেরও রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল প্রোভাইড করছি। যারা পেইড কোর্সে আসবেন, প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং ফাইলগুলো আপনারা পাবেন। এবং সেগুলো সারা জীবন আপনার কাছে রাখতে পারবেন, পরবর্তীতে আপনি দেখতে পারবেন। এবং এই ক্লাসগুলো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা টপিক পড়ানো হবে। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেইভাবেই আমি করাবো। ঠিক আছে? অর্থাৎ আপনার রিডিং, রাইটিং, অন্যান্য সব জায়গা ডেভেলপ করতে পারবেন। এবং সবগুলো ক্লাস আমিই নিব, অনেক ভালোভাবে আপনি ডেভেলপ করতে পারবেন, এতটুকু বলতে পারি। এবং এই কোর্সটায় টোটাল ক্লাস হচ্ছে 70টা। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। এবং 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। এই 40টা ক্লাস থেকে আপনি ভালোভাবেই আপনার কথা বলার অ্যাবিলিটি অর্জন করবেন। অর্থাৎ বেসিক কিছু গ্রামাটিক্যাল ক্লাস নিব আপনার ক্রিয়েটিভ পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য। আপনার রিডিং, রাইটিং, স্পিকিং এর ক্ষেত্রে গ্রামারটা জরুরি যদি আপনি প্রফেশনালি শিখতে চান। আমি যদি শুধু স্পোকেন শেখাই, যদি বলি এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, তাহলে কি হবে জানেন? আমি যতটুকু শেখাবো ততটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন। যখন নিজের মতো করে নতুন কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, আপনি কনফিউশন ফেস করবেন। বাট বেসিক বা কম্পালসারি কিছু গ্রামার আমি দেখাবো আমার মতো করে, তাহলে কি হবে, আপনি ইনস্ট্যান্টলি একটা ভাইবা ফেস করতে পারবেন। আপনার ইউনিভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দিতে পারবেন। ফ্রি হ্যান্ডে ব্লগ, সিভি, রিপোর্ট, ডায়লগ এগুলো লিখতেও পারবেন। এরপর স্পোকেনের জন্য যা কিছু দরকার, আপনার টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, সবকিছু এখান থেকে কভার করবো। আই মিন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ যারা রাইটিং এ দুর্বল, অর্থাৎ আপনি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব, বা যারা ফ্রিল্যান্সার আছেন বা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, রাইটিং নিয়ে যারা মেইনলি দুর্বলতা ফেস করেন, 10টা মাস্টার্স ক্লাস পাবেন। ইভেন আগামীকালকে অর্থাৎ ফিফথ ফ্রি লাইভ ক্লাসটা করলে বুঝতে পারবেন যে রাইটিং এর ক্লাসগুলো কতটা ইফেক্টিভ হবে। আমার ওই 10টা ক্লাসের একটা ক্লাস আমি ওইখানে নিব। তো এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। অর্থাৎ এইখানে আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো এই ক্লাসগুলো থেকে। অর্থাৎ এই ক্লাসগুলোতে হচ্ছে মূলত ওরাল ডেভেলপমেন্টের জন্য সার্টেন টপিকের উপর স্পিকিং টেস্ট নিব আপনার কাছ থেকে, কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন। অর্থাৎ 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। একটা টপিকের এগেনস্টে যে অ্যান্সারটা থাকে, প্যাসেজ অ্যানালাইসিস যেটাকে বলা হয়, সেটা করে দেখাবো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ব্যবহার, ফ্রেজ অ্যান্ড ক্লজের ব্যবহার, কন্ডিশনাল সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দেখানোর পর যখন আপনাকে দিয়ে আমি প্রেজেন্টেশনটা তৈরি করাবো, সেখানে যে ভুলটা হবে আমি আবার ধরাই দেবো। আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। প্ল্যানটা কি বললাম? বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এটা আমি বলছি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এই এই দুইটা নাম্বারে কল করবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। একদম প্রথম থেকে, শুরু থেকে যদি শিখতে চান, আগামী 9 তারিখ থেকেই আপনারা ক্লাসগুলো করবেন বা ভর্তি হয়ে যাবেন, তাহলে শুরু থেকে করতে পারবেন। আবারও বলছি, যারা ভর্তি হবেন, আমার লেখা এই বইটা, আমি যেটা দেখাইছিলাম, এই বইটাও আমি প্রোভাইড করবো। এটা আপনার কাছে রাখবেন এবং রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করবেন। আশা করি খুব কম সময়ের ভিতরে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। যারা পেইড কোর্স স্টুডেন্টদেরকে এই বইটা আমি
প্রোভাইড করব এই ডকুমেন্টটা। তো এটা কাছে রাখবেন আর রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করবেন। আশা করি খুব কম সময়ের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন। ইভেন প্রত্যেকটা স্টুডেন্টকে একটা আইডি কার্ড দেওয়া হবে, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এটাও আমি আপনাদেরকে বলছিলাম। এছাড়া স্পিকিং টেস্ট, অর্থাৎ ব্যাসে ক্লাস করার পর অন টু অন সেশনও নিয়ে থাকি অনেকগুলো, সেগুলোতে জয়েন করলে আপনি স্পিকিং টেস্টগুলো দিতে পারবেন যে আপনি কতটুকু ডেভেলপ করলেন, কতটুকু বুঝতে পারলেন বা নিতে পারলেন। এই বিষয়গুলো আমি এখান থেকে দেখিয়ে থাকি। এরপর আপনার যে আরেকটা যে বিষয় থাকছে সেটা No হচ্ছে, words to describe the জাস্ট prettiness একটা of মিনিট একটু ওয়েট করেন। parenting, আরেকটা right? যে বিষয় হচ্ছে, আপনি যখন এই ব্যাচটাতে আসবেন তখন যত দুর্বল স্টুডেন্টই আপনি হন না কেন, আমি কিন্তু বেসিক থেকেই দেখাবো। আর বাড়তি টাইম স্পেন্ড করতে হবে না, কারণ এই কোর্সটা মূলত বিজি লাইফের মানুষের জন্যই। এই ক্লাসে 1 ঘন্টা জাস্ট টাইম দিবেন, সব প্র্যাকটিস বা আদার্স যা কিছু আছে সব কিছু এই ক্লাসের ভিতরেই হবে। আর অনেকেই বিশ্বাস থাকে না, ভরসা থাকে না, ভাবে এখন ক্লাস নিচ্ছে পরে আর নিবে কিনা বা কি হবে। অনলাইনে অনেকে বিশ্বাস করতে পারে না। তো এইখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু সেই 2020 সাল থেকে ক্লাসগুলো নিয়ে আসছি, আর এটা 61তম ব্যাচ। সবগুলো ব্যাচ সফলভাবে পরিচালনা করে আসতেছি। এবং যাদের এই প্রবলেমটা হয়, মনে করেন টাকা পয়সা দিছেন, একটা কোর্স দেখেই ভর্তি হয়েছেন, রংচটা বিজ্ঞাপন দেখে আপনি আর পরে ভালোভাবে ক্লাস করতে পারছেন না, অনেকে এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন। এইটা কোথায় হয় জানেন? যারা প্রতিষ্ঠানের নামে কোর্স করায়, অর্থাৎ আপনি নিজেও জানেন না যে কে ক্লাস নিচ্ছে, মাঝখানে একটা ব্রোকার থাকে, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে, সে বিভিন্ন জায়গা থেকে টিচার এনে ক্লাস নেওয়া হয়, সেই টিচারটা ক্লাস নিতে না পারলে আরেকজনকে দিয়ে ক্লাস নেওয়া হয়। তো এইভাবে আপনিও জানেন না যে কে ক্লাস নিচ্ছে, আপনাকে কে ভর্তি করাচ্ছে, জাস্ট একটা বিজ্ঞাপন দেখে আপনি সেখানে ভর্তি হয়ে গেলেন। কিন্তু আমার তো বিষয়টা সেইটা না, আমার এটা কোনো প্রতিষ্ঠান না, আমার নিজের নাম পরিচয় সব দিয়ে ক্লাস নিচ্ছি। আর এখানে আমার অন্য কোনো সাঙ্গ পাঙ্গ কোনো কিছু না, সব আমি একা কন্ডাক্ট করতেছি, আমার সঙ্গেই ডিরেক্টলি কথা বলতেছেন, যোগাযোগ করতেছেন। এবং আমি কোনো বিজ্ঞাপন দেখাই না, আমি ক্লাস নিয়ে ক্লাস দেখায়, আমার বোঝানোর টেকনিক ধরন দেখায়, তারপরে কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। তারপরে বলছি যারা ভর্তি হতে চান। এবং আমি কাউকে কখনো পার্সোনালি নক দিয়েও বলি না যে আপনি কি ভর্তি হবেন, ভর্তি হন না। এখানে আমি আর কত মেসেজের অ্যান্সার দিতে পারি? এই যে একজন বললো যে কল দিয়েছিলাম আপনাকে পাইনি, প্রচুর কল আসে, প্রচুর স্টুডেন্ট প্রতিদিন ভর্তি হয়, ভর্তি হচ্ছে। কারণ আমি সেভাবে বুঝাই, আমার নিজের সেই নিজের উপর সেই কনফিডেন্টটা আছে যে আমি যেভাবে পড়াই, যেভাবে শেখাই, স্টুডেন্ট আসবে, মাস্ট আসবে, কারণ না আসার কিছুই নেই। তো তো আমি এতটুকু বলতে পারি, যারা আসবেন অনেক বেটার কিছু পাবেন এখান থেকে। কারণ সেইভাবে আমি দেখাই, আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, আমি আপনাদেরকে বারবার বলছি আমি ফুল টাইম এখানে দিতে পারি না, বাট আমি এই যে টাইমটা দিয়ে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি বা ক্লাসটা নিচ্ছি, এখানে কিন্তু আমি আমার ফুল এফোর্টটা দিই। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ ফুল টাইমটা এখানে দিতাম, এইটা নিয়ে অফলাইনে প্রতিষ্ঠান করতাম, তাহলে হয়তো অনেক বড় কিছু করতে পারতাম, লাখ লাখ সাবস্ক্রাইবার ফলোয়ার করতে পারতাম। বাট আমি জাস্ট আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমটাকে মেনটেন করে এটা করাচ্ছি, একটা জবের কারণে একটা জায়গায় ইনভলভ হয়ে গেছে এই জন্য। তো এই জায়গাটায় আমি আপনাদেরকে বলতে পারি, এখানে যে টাইমটা আমি দেই, আমার যতগুলো স্টুডেন্ট থাক, আমি সবসময় এটা চাই তারা যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়। কারণ কত কোর্স দেখছি, তো অনেক বড় বড় কোচিং সেন্টার আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফলোয়ার, তারা ক্লাস নেয়, এত ঘন্টার ক্লাস, এত দিনের ক্লাস, এত দিনের ভিতর আপনি এক্সপার্ট হতে পারবেন। এবং আমিও তো দেখছি সেখানে প্রচুর স্টুডেন্ট পড়ে, ভর্তি হয় এবং কতটুকু কি শিখে আসে। তো এটা আপনারাও জানেন, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান বড় বড় বই বের করে, কারণ নামও বলবো না, এবং তার ভিতরে যে কি আছে এটা না দেখলে আপনারা বুঝবেন না, যে জাস্ট বিজ্ঞাপনের জন্য সব বিক্রি হয়ে যায়, বাট ওখানে শেখার কিছুই থাকে না। এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন। এইভাবে কখনো ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে এই যে মেথডটা আমি দেখাচ্ছি, যে ওয়েটা আমি দেখাচ্ছি, ইন ডিটেলসে ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে হয়। তো আপনারা যদি মনে করেন আরো অন্য জায়গা থেকে দেখেন, দেখে আসেন, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আর যদি এখনই শুরু করতে চান, এই 9 তারিখ থেকেই শুরু করবেন, তাহলে একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাস করতে পারবেন। এবং আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দেখবেন, কোথাও একটা ব্যাড কমেন্ট, ব্যাড রিভিউ আপনি পাবেন না। কারণ আমি যাদেরকে পড়াই তাদেরকে আমি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করে বের করি। এবং এখানে ইউটিউবে অনেকগুলো ক্লাস আছে স্টুডেন্টদের প্রস্তুত, প্রেজেন্টেশন, স্পিকিং, বিভিন্ন টপিকের উপর অ্যাডভান্স লেভেলের, এটা আপনারা পাবেন। কারণ সেইভাবেই আমি সবাইকে পড়িয়ে থাকি বা নিয়ে থাকি ক্লাসগুলো। তো যাই হোক, এর পরের যে বিষয়টা, আমি একটা কনভারসেশনের কথা বলছিলাম। যারা ভর্তি হন, ওই নাম্বারে সেন্ড মানি করে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন, আমার এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সের প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে অ্যাড করে নিব। আগামী কিবার বললাম জানো, সোমবার থেকেই ক্লাসগুলো শুরু করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এখানে আমি একটু কনভারসেশন নিয়ে কথা বলবো। এটা আমাদের একটু কেন দেখতে হবে, দেখেন, আমাদের মাদার টাং অর্থাৎ মাতৃভাষা হচ্ছে বাংলা। এই জায়গা থেকে
আমি কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে দেখবেন যে আমাদের ব্রেনে কিন্তু আগে বাংলাটা চলে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আমরা ইংলিশে লেখার চেষ্টা করি। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি কিভাবে সঠিক টেন্স আইডেন্টিফাই করে আমরা ইংলিশে লিখবো বা বলবো, এটা আমরা অনেকেই জানি না বা বুঝতে পারি না। তো এই ধরনের কনভারসেশন গুলো সলভ করলে, এগুলো খুবই মানে প্র্যাকটিক্যাল কনভারসেশন, এগুলো সলভ করলে ওই জায়গাটা থেকে ওভারকাম করা যায়। এখন অনেকে বলে যে ইংলিশ শেখার জন্য বাংলা কেন শিখবো, আমার প্রচুর লিসনিং করতে হয়। এই জায়গাটা নিয়ে যদি আমি একটু কথা বলি, দেখেন, লিসনিং এর প্রয়োজন হয়, লিসনিং করে ইংরেজি শেখা যায়। এটা কারা শিখতে পারে জানেন? মেইনলি যারা ছোট বাচ্চা, অর্থাৎ 4 বছর, 5 বছর, 6 বছরের ছেলেমেয়েরা, যাদের ব্রেনে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ওইভাবে ইনস্টল করা নেই, তারা ইংলিশ শিখতে পারে। কথাটা বোঝেন? আমাদের মাতৃভাষা কি, এই কথাগুলো জানার প্রয়োজন আছে। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত, রাইট? এখন আপনি যখন একটা অ্যাডাল্ট এইজে এসে 20 বছর, 22 বছর, 30, 40 বছর বয়সে এসে একটা নতুন ভাষা শিখতে যাচ্ছেন, আপনার ব্রেনে কিন্তু একটা ভাষা অলরেডি আছে, সেটা কি? বাংলা। সেটা থেকে যখন আপনি নতুন একটা ভাষা শিখতে যাচ্ছেন, ওই বাংলা ভাষাটা আপনাকে এই নতুন ভাষা শিখতে বাধা দিবে। এই জন্য দেখবেন প্রাইমারি লেভেলে আমরা কোনো কিছু ইংলিশে লিখতে যাই বা বলতে যাই, আগে ব্রেনে বাংলাটা চলে আসে। এটা সাইকোলজিক্যাল থিংস। দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আমরা ইংলিশে লেখার বা বলার চেষ্টা করি। কিন্তু অন্যদিকে আবার আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এবং অনেক জায়গায় দেখবেন কত সুন্দর স্পিকিং করতেছে, ফ্লুয়েন্টলি কথা বলতেছে। এর কারণ কি জানেন? বাচ্চাদের ব্রেন অনেক শার্প হয়, সেটা তো 1 নাম্বার কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজটা আছে অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ, ওই বাচ্চারা দ্রুত শিখে পারে না। যখনই বাংলা শিখতে শিখতে ওদেরকে ইংরেজিটা শেখানো হচ্ছে, ওইখানে তাদের আর বাংলাটা ভাবা লাগে না। জাস্ট লিসনিং এর মাধ্যমে, চাঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে, টাং টুইস্টার প্র্যাকটিসের মাধ্যমে দ্রুত তারা ডেভেলপ করতে পারে। আপনার 4 বছরের বা 5 বছরের একটা বাচ্চাকে আপনি ইউএসএ তে রেখে আসেন, সে অলরেডি ইংলিশ শিখে যাবে ওই এনভায়রনমেন্টে। কিন্তু আপনার বয়স এখন 25, আপনার বয়স এখন 50, আপনি আমেরিকায় যান, আপনি 20 বছর থাকেন, তাও আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। কারণ কি জানেন? কারণ আপনার ব্রেনে একটা ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেছে অলরেডি, আপনি দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না সহজে। আমার কাছে আছে ইউএসএ, ইউকে, সাইপ্রাস, হংকং থেকে প্রচুর স্টুডেন্ট, প্রবাসী স্টুডেন্ট ক্লাস করে। মতিউর রহমান নামের একজন স্টুডেন্ট ছিল, যে হচ্ছে আপনার এই 13 বছর মনে হয় ইউএসএ তে আছে, সিলেটে বাড়ি। তো সে এখনো পর্যন্ত ক্লাস করে, এখনো পর্যন্ত শেখে। তো এত বছর ধরে একটা দেশে থাকতেছে, সেই জায়গার কোম্পানিতে চাকরি করতেছে, সেই এনভায়রনমেন্টের সাথে আছে, তার আশেপাশে যারা কথা বলে তারাও ইংলিশে কথা বলে, কিন্তু সে কেন শিখতে পারছে না? কিন্তু ওর জায়গায় আপনি ছোট একটা বাচ্চাকে রেখে আসেন, সে পারবে। কারণ কি জানেন? একটা বাচ্চার ব্রেনে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ওইভাবে ইনস্টল করা থাকে না। ইউকে থেকে, লন্ডন থেকে অনেকগুলো স্টুডেন্ট আছে আমার, 1 to 1 করে, পার্সোনাল ক্লাসও করে, এই ব্যাচেও আছে অনেকগুলো। তো তারা কেন ওই দেশে থেকেও আমার কাছে পড়তেছে, ওই দেশের কারো কাছে পড়তে পারে না, ইংলিশ টু ইংলিশ করতে পারে না? বাংলা থেকে ইংলিশ কেন শিখতেছে? কারণ আমাদের মাদার টাং বাংলা। আমি যখনই ইংলিশে কিছু লিখতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, আমাকে আমার এই বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করে পড়তে হবে। আপনি, আপনার বয়স 30 বছর, 25 বছর, আমি যদি আপনাকে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ লিসনিং করাই, 20 দিন ধরে করালেও আপনি একটা সেন্টেন্সও বলতে পারবেন না, যদি না আপনি ওইটাকে আপনার নিজের ভাষার সাথে কম্পেয়ার করেন, টাইমটা কম্পেয়ার করেন, টেন্সটা কম্পেয়ার করেন, ওয়ার্ড মিনিং গুলো কম্পেয়ার করেন। পারবেন না। তো এই জন্য আমাকে, এই যে আমরা ইংরেজি শিখছি বা আমাদের বাংলাদেশের যে পার্সপেক্টিভ, কথাগুলো একটু শুনবেন, এটা শোনার প্রয়োজন আছে। আমাদের বাংলাদেশের যে পার্সপেক্টিভ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার দুইটা সিস্টেম থাকে, দুইটা ওয়ে থাকে। একটা হচ্ছে জিটিএম মেথড। জিটিএম মানে কি জানেন? গ্রামার ট্রান্সলেটেড মেথড। অর্থাৎ একটা টার্গেট ল্যাঙ্গুয়েজকে আমরা শেখার চেষ্টা করি। আরেকটা হচ্ছে CLT, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যমে শেখা, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে ম্যাটেরিয়ালস বা টিচার্স যাই বলেন না কেন, এদের অভাবে এটা হয় না, হয়ে ওঠে না। এবং এই গ্রামার ট্রান্সলেশন মেথডস অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসাবে বেশিরভাগ কান্ট্রিতে এখনো পর্যন্ত এটা ব্যবহৃত হয়ে আসছে। মানে আপনার ভাষা একটা আছে, সেই ভাষাকে কম্পেয়ার করে আপনি একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন, ইংলিশ শিখতে যাচ্ছেন। এই যে আমরা টেন্স শিখতেছি, বাংলা থেকে ট্রান্সলেট করতেছি, এইটা আমাদের করতে হবে এই বয়সে এসে। কারণ কারণ আপনার ব্রেনে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ আছে, তো এই এই কম্পেয়ার না করে আপনি কখনো এগোতে পারবেন না।
কিন্তু আপনার ব্রেনে যদি দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ না থাকতো, আমি আপনাকে বলতাম প্রচুর লিসনিং করেন, লিসনিং করেন, লিসনিং করেন, তখন আপনি অটোমেটিক্যালি শিখে যেতেন। কিন্তু এখন আপনার কথা বলতে গেলে বাংলা ভেবে তারপর ইংলিশে বলতে হবে। তো আমরা এই জন্য টেন্স শিখি বা গ্রামার শিখি, আমাদের কারিকুলামে স্কুল কলেজ ভার্সিটিতে দেখবেন গ্রামার শিখায়। কিন্তু দেখেন, আমরা গ্রামার শিখে ওইটাকে জাস্ট ওর ভিতরেই সীমাবদ্ধ রেখে রেখে দিই। আমরা কখনো এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। কিন্তু আমি এই যে ক্লাসগুলো আপনাদের নিচ্ছি, আমার এই যে কোর্সটা, এই কোর্সের বেনিফিট কি? এর বেনিফিট হচ্ছে আমি যে গ্রামারটা পড়াচ্ছি, যে স্পোকেনের রুলসটা পড়াচ্ছি, সেটাকে কিন্তু আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করাই দিচ্ছি আপনাদের সামনে। এই অ্যাপ্লাইটা যখন আপনারা করতে পারবেন, তখন আপনারা দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আর তখনই ওই যে লিসনিং করাটা, ওইটা আপনাদের জন্য কার্যকর হবে, ইফেক্টিভ হবে। এটা হচ্ছে মেইন কথা। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, কেউ কি আমার কথাগুলো বুঝতে পারছেন? একটুখানিও কি কেউ বুঝতে পারছেন যে কথাগুলো আমি বললাম? হ্যাঁ। তো এই এই বিষয়টা কিন্তু আমরা জানি না, অনেকে আমরা বুঝি না, এই জন্য আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, তো এখন দেখেন, এই কনভারসেশনটা যদি একটু প্র্যাকটিস করি, প্রায় 12টা বাজতে গেছে, এখনো এতগুলো স্টুডেন্ট আছেন আমার সঙ্গে। ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং হিয়ার। সো দেখেন, মা এবং ছেলে দুইজনের ভিতরে একটা কথোপকথন। তো মা ছেলেকে বলছে যে আজ তুমি এত সকালে উঠলে কেন। এটা আমি ইংলিশে কিভাবে বলবো? এখন আমাকে টেন্স ধরতে হবে। এটা কোন টেন্সে লেখা আছে? আপনারা এখানে যারা আছেন কেউ বলতে পারবেন এটা কোন টেন্সে লেখা আছে? আজ তুমি এত সকালে উঠলে কেন, এটা টেন্সটা কি এখানে? বলতে পারবেন কেউ? এনিওয়ান ক্যান সে? হ্যাঁ, কোন টেন্স? দেখছেন, এক একজন এক এক ধরনের কথা বলছে। হ্যাঁ, কি হবে? একজন বলেন। একজন বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট, একজন বলছেন পাস্ট, একজন বলছেন প্রেজেন্ট পারফেক্ট। দেখেন, আজ তুমি এত সকালে উঠলে কেন, কাজটা করা শেষ। আপনারা এই আজ দেখে বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে আজ না, কথাটা ভালোভাবে বোঝেন। প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রতিদিন। 10 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে ক্লাসটা, জাস্ট একটু থাকার চেষ্টা করেন। এই জায়গাটা থেকে প্র্যাকটিক্যালি অনেক কিছু আপনারা নিয়ে যেতে পারবেন। আমার যদি বাংলাটা এরকম হতো যে তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো। আর প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে? রিসেন্টলি একটা কাজ সম্পন্ন হয়েছে। বাংলা ক্রিয়াপদে স সে এরকম থাকে, যদি এরকম থাকতো এখানে যে তুমি এত সকালে উঠেছো কেন, উঠেছো কেন, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট। হয় হ্যাভ ইউ গট আপ সো আর্লি ইন দ্য মর্নিং টুডে। কিন্তু এখানে বলছে উঠলে কেন, ল বা লাম, ওঠা হয়ে গেছে, কাজটা কমপ্লিট। হয়তো অনেক আগে উঠছে, পরে গিয়ে বলতেছে মা ছেলেকে। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট পারফেক্টে হওয়ার কথা, বাট একটা জিনিস মনে রাখবেন, রিসেন্ট কোনো কাজ সম্পন্ন হলেও যদি সেখানে টাইমের মেনশন করা থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যেহেতু এত সকালে, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। প্রেজেন্ট পারফেক্টে লিখলে যে ভুল হবে এরকম না, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট কখনো হবে না। পাস্ট ইনডিফিনিটটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা কিভাবে করব? এটা কোশ্চেন, ডাবল বেস ওয়ার্ড আগে বসাতে হয়। দেখেন, হোয়াই। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে অক্সিলারি ভার্ব লাগে, কোনটা জানেন? ডিড। তাহলে হোয়াই ডিড, এবার সাবজেক্ট ইউ, এবার ভার্ব, মেইন ভার্ব গেট। হোয়াই ডিড ইউ গেট আপ, হোয়াই ডিড ইউ গেট আপ, এবার সো আর্লি in the morning today. Why in the morning ও দেওয়া লাগে না, জাস্ট ইফ ইউ সে দ্যাট হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, ইট উইল বি মোর বেটার। হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং টুডে, তুমি আজ এত সকালে উঠলে কেন। কি বললাম? ওয়াই আগে ডাবল ইউ শর্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। ছেলে বলছে মা, আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। বলেন তো এইটা কোন টেন্স? এনিওয়ান ক্যান সে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, এটা কোনো কথা? আমি এতক্ষণ কি শেখালাম, আজকে কি পড়ালাম আপনাদের বলছি না, যে আমাদের টেন্সের স্ট্রাকচার আছে কয়টা? 12টা। তো শুধুমাত্র এই 12টা টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব বা সেন্স প্রকাশ করতে পারি না। এর জন্য আমাদের মডাল এবং সেমি মডেলের ব্যবহার শিখতে হয়। তো এটা হচ্ছে সেমি মডেলের একটা সেন্টেন্স, হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। এই মাত্র যেটা শেষ করলাম, যে মাদার, সেটাই আই হ্যাভ টু go to take an exam.
আই হ্যাভ টু গো টু, হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, এখানে হ্যাভ টু এর ব্যবহার, ফিউচার না। ঠিক আছে, আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম, আমাকে আজ একটা পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষা দেওয়া অর্থে টেক বা অ্যাপেয়ার এই ধরনের ভার্বগুলোর ইউজ করতে হয়, গিভ বলবেন না। মা বলছে তুমি কখন যাবে, এইটা ফিউচার টেন্স, তো এটা আমরা কিভাবে বলতে পারি? কোশ্চেন যেহেতু, তাহলে আগে ডাব্লিউএইচ অর হোয়েন, দেন সাবজেক্ট উইল, দেন মেইন সরি, দেন অক্সিলারি ভার্ব উইল, দেন মেইন ভার্ব ইউ। উল্টা হয়ে যাচ্ছে, দেন সাবজেক্টটা হচ্ছে ইউ, মেইন ভার্বটা কি গো। সো হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, তুমি কখন যাবে। ছেলে বলছে নটায়, তুমি কি রান্না করেছো, দেখেন সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, সো ইউ ক্যান সে দ্যাট অ্যাট 9 AM, তুমি কি রান্না করেছো। এই যে বাংলাটা দেখেই ইনস্ট্যান্টলি ইংলিশে কথা বলা, এইটা কিন্তু আপনাদের শিখতে হবে। আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই প্র্যাকটিসটা করাই। তো কি বলছে, 9টায় তুমি কি রান্না করেছো, এটার ইংলিশ কি জানেন? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, দেন অক্সিলারি ভার্ব হ্যাভ, মেইন সাবজেক্ট ইউ, দেন কুক। হোয়াট হ্যাভ ইউ কুক, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছো, গিয়েছো, থেকেছো। তো মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে। আমি কিছুই রান্না করিনি, কি হবে? আই ডিডেন্ট, মানে আই ডিড নট কুক এনিথিং, ANYTHING, আই ডিডেন্ট কুক এনিথিং। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ ইট, আই ডিডেন্ট কুক এনিথিং, হোয়াট উইল ইউ ইট। ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেইটা করো। দেখেন এই যে বাক্যটা না, এখানে দুটো ক্লজ আছে, অর্থাৎ আলাদা দুটো সাবজেক্ট, আলাদা দুটো ভার্ব। আরেকটা কথা মনে রাখবেন, যেটাই বাংলা আছে সেটাই যে ইংলিশে করতে হবে বিষয়টা সেরকম না। জাস্ট সেন্সটা, টাইমিংটা বুঝে নিজের মতো করে ইংলিশে করবেন, সেটা বেশি ভালো হয়, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। কেন বলছি জানেন? এর এর মেইন রিজন হচ্ছে, বোঝার চেষ্টা করেন, এর মেইন রিজন হচ্ছে আমাদের ইংলিশে টোটাল লেটার 26টা, বাংলায় 50টা। বাংলায় লেটার বেশি, বাংলায় শব্দ বেশি, বাক্য বেশি, ভাব আবেগ গাম্ভীর্য বাংলায় বেশি। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ, ইংলিশে শব্দ কম, বাক্য কম। তো সমস্ত বাংলারই যে ইংলিশ আছে এরকম না। যেমন এই কথাটা আমি যদি এইভাবে বলি, সেটা কত ভালো শোনায় দেখেন। প্লিজ, পলাইটলি বলছি, প্লিজ ডু ইট, সেটা করো। হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার ফার্স্ট, দেখেন হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার ফার্স্ট, যা তুমি তাড়াতাড়ি করতে পারো। অথবা এটাকে আরো অন্য ওয়েতে বলা যায়, প্যারাফ্রেজ করে, যে হোয়াট ক্যান বি প্রিপেয়ার্ড কুইকলি, যেটা তাড়াতাড়ি হতে পারে, প্লিজ ডু ইট ফর মি। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট পরোটা অর ব্রেড। ছেলে বলছে না, ওটা খেতে ইচ্ছা করছে না, কোনো কিছু খেতে ইচ্ছা না করা, এটা হচ্ছে ফিল লাইক এর ব্যবহার হয়। আই ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট, ওটা খেতে ইচ্ছা করছে না। মা বলছে দইও রয়েছে, ইয়োগার্ট ইজ অলসো রেডি। দই ইংরেজি কি, কার্ড বা ইয়োগার্ট, তাই না? ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো। তাহলে কিভাবে বলতে পারি? নো মাদার, কুক সাম ভেজিটেবল, কুক সাম কারি। মা বলছে কি তরকারি তুমি বলো, হোয়াট কাইন্ডস অফ ভেজিটেবল অর কারি উইল আই কুক, প্লিজ টেল মি। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। বলেন তো একজন, পালং শাক ইংরেজি কি, কে বলতে পারবেন এখানে? বলেন, পালং শাক ইংরেজি কি? Yes. স্পিনাচ, রাইট, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট। সো স্পিনাচ, SPINACH উইথ পটেটো কারি। তো যাই হোক, এত লিখতে গেলে টাইম চলে যাবে। এরপর দেখেন মা বলছে ঠিক আছে আর কিছু, ওকে, এনিথিং এলস। ছেলে বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি। দেখেন পেতে পারা, ভার্ব বুঝতে হবে। পাওয়া ইংরেজি কি, গেট বা হ্যাভ। পারা ইংরেজি কি, ক্যান। তাহলে এখানে আপনি বলতে পারেন ক্যান আই হ্যাভ, অথবা ক্যান আই গেট। এই হ্যাভ বা গেট কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে বসবে। ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু, অর্থাৎ কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি। ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু। ছেলে বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে। বলেন তো এইটার ইংরেজি কি, গাজর ইংরেজি কি, গাজর? Carrot. Carrot. Will you take carrot dessert or carrot halwa, whatever you can say? বলছে এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে, আই থিঙ্ক পায়েস উইল বি রেডি সুন। ওকে। মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, বাট দ্যার ইজ লিটল মিল্ক। এই পায়েস ইংরেজি পায়েস বলতে পারেন কিন্তু সমস্যা নেই, বা ডেজার্টও বলতে পারেন। তো বলছে দুধ কম রয়েছে, বাট দ্যার ইজ লিটল মিল্ক। ছেলে বলছে তাহলে আমি দই চিনি দিয়ে খাবো। ওকে, দেন আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার।
মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল করে নাও। ইটস গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো ইটস গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি, টেক ইউর বাথ ফার্স্টলি। ছেলে বলছে কিন্তু প্রথমে আমাকে জুতো পালিশ করতে হবে। বাট ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শুজ, POLISH, হ্যাভ টু প্লাস কি বিয়ন, করতে হবে। ওই যে বললাম হ্যাভ টু পলিশ মাই শুজ। মা বলছে তুমি গতকাল করনি। এই যে আমি যেভাবে বলতেছি, অর্থাৎ একটা কথা এই বাংলা দেখেই ইনস্ট্যান্টলি টাইম ধরে মুখের উপর, ঠোঁটের উপর আপনি ইংলিশে সেটা নিয়ে আসতে পারছেন কিনা, আমরা এটা পারি না। যেমন এই যে বাক্যটা, তুমি গতকাল করনি, কেউ বলতে পারে এটা কোন টেন্সে লেখা আছে বা এটার ইংলিশ কি হবে? এনিওয়ান ক্যান সে এটার ইংলিশ কি? তুমি গতকাল Did করনি। you do did you do yesterday? না, ডিড ইউ ডু মানে তুমি গতকাল করেছিলে, এরকম হয়। বলছে তুমি করনি গতকাল। Didn't didn't না, হয়নি। আর কেউ কারেক্ট অ্যান্সার শুনতে didn't you চাই? do ইয়েস, didn't you do yesterday? Don't you রাইট, do yesterday? রাইট, 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 থ্যাংক ইউ সো মাচ। সো কি হবে? ডিড নট, অর্থাৎ ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, ইয়েস্টারডে তুমি গতকাল করনি। ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, এটা কিভাবে আসে জানেন? এই দেখেন, আমি যদি বলি তুমি করেছিলে, তাহলে ইউ ডিড ইট, তাই না? এটা অ্যাফার্মেটিভ। যদি বলি তুমি করনি, তাহলে ইউ ডিডেন্ট। এই যে ডিডেন্টটা লিখলাম, এই ডিডেন্ট কিন্তু এই উপরের ডিড না। উপরের ডিডটা মেইন ভার্ব, আর এই যে ডিডেন্ট এটা কিন্তু অক্সিলারি, এটা বাইরে থেকে আসছে। মানে পাস্ট ইনডিফিনিটের নিয়ম এটা, নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ ডিড এর ব্যবহার করতে হবে। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে আসে, অর্থাৎ উপরের যে ডিডটা আছে ওটা ডু হয়ে যাবে, ইউ ডিডেন্ট ডু ইট। এখন আমি যদি বলি তুমি কি করনি, তাহলে ডিডেন্ট ইউ ডু ইট, এরকম। আচ্ছা, এরপর বলছে যে না মনে ছিল না, নো আই ফরগট ইট অর আই ডিডেন্ট রিমেম্বার, আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তাহলে এখানে ওই হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি টুডে। বলছে পলিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে। দেখেন, ইউ উইল জাস্ট ওয়েস্ট, WAST, ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। তাহলে বলছে না মা, আজ আমার অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে। তাহলে এখানে কি হবে? ওই যে হ্যাভ টু, যে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। ঠিক আছে, তাড়াতাড়ি করো, ওকে হারি আপ, আমি রান্নাঘরে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য কিচেন। ছেলে বলছে মা গোসল হয়ে গেছে, খাবার দিয়ে যাও। আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, প্লিজ সার্ভ মি ফুড। মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি। কোন টেন্স? বেড়ে দিয়েছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ অলরেডি সার্ভ ইউর ফুড, আমি ইতিমধ্যে তোমার খাবার বেড়ে দিয়েছি, আই হ্যাভ অলরেডি সার্ভ ইউর ফুড। এবার ছেলে কি বলছে? আমার ভালো মা, আমি যাচ্ছি। আচ্ছা শেষ। তো যাই হোক, তো দেখেন আমি যেটা আপনাদেরকে বলছি, এই যে কনভারসেশনটা, এটা কি কনভারসেশন জানেন? এটা কিন্তু খুবই ইনফর্মাল একটা কনভারসেশন। মানে কি, আমাদের বিভিন্ন বইতে যে ধরনের কনভারসেশন থাকে, যেমন প্লিজ রাইট আ ডায়লগ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ব্যাড হ্যাবিট অফ স্মোকিং, অথবা ট্রি প্লান্টেশন, রহিম অ্যান্ড করিম। রহিম বলছে ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি? করিম বলছে ইয়েস, ট্রি গিভস আস shade, shelter, fruits and many things. রহিম বলছে yes, we should uh, we should our people avoid cut down tree because tree also gives us oxygen. তো এই যে মানে কিছু ফর্মাল কনভারসেশন থাকে আমাদের বিভিন্ন বইতে আমরা দেখি, এটা কিন্তু এই ধরনের কনভারসেশন না। এটা কিন্তু মানে ইনফর্মাল কনভারসেশন, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন জায়গায় বলে থাকি, ইউজ করে থাকি বাংলা। বাট ইংলিশে এদের সঠিক প্র্যাকটিস না থাকার কারণে, সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার কারণে আমরা টেন্স চিনি, টেন্সের স্ট্রাকচার জেনে বসে থাকি, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো ভাবার চেষ্টা করি না। না পড়ার কারণেই আমরা ল্যাঙ্গুয়েজটা পারি না। তো এটা তো আমি একটা দেখালাম, আপনি যদি এরকম 10টা ইনফর্মাল কনভারসেশন সলভ করতে পারেন, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না, আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলেই ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে সেটাকে কনভার্ট করতে পারবেন। আপনার ভাবাও লাগবে না যেটা কোন টেন্সে আসবে। তো এইটা আমি করাই, এটা একটা দেখে বোঝা যায় না, এটা ধারাবাহিকভাবে করতে হয়, অন্তত 5টা 7টা 10টা করলে তারপরে অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্টটা আসে। তো এইভাবেই আমি করাই। তো এখনো বলছি, যারা পেইড কোর্সে ভর্তি হতে চান দ্রুত জানাবেন, এই নাম্বারে সেন্ড মানি করবেন। আশা করি আপনি এই কোর্সটা থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারবেন। আমার এই 2টা নাম্বারে সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন, দ্রুত ভর্তি হয়ে যাবেন। যারা প্রথম থেকেই করতে চান, 9 তারিখ থেকেই শুরু হবে। 01997356957, আর একটা হচ্ছে 01938689196। আর আগামীকালও সেম টাইমে আপনারা ফিফথ প্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। ওটা অনেক ইফেক্টিভ একটা ক্লাস হবে, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েসের উপর। আর এই ক্লাসের রেকর্ড PDF ফাইল আমি পাঠিয়ে দিব। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই।
আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি রেকর্ডটা